আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। চলুন ঘটনায় চলে যাই। এম এ হোসাইন ভাই জানিয়েছেন যে ঘটনাটি মূলত ঘটেছিল ওনার দাদার সাথে। সময়কালটা 2000 সাল। ওনার দাদা কিন্তু একজন কবিরাজ। কবিরাজ বলতে ঝাড়ফুঁক করার কবিরাজ নন, উনি গাছটা দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে বিভিন্ন রুগীকে সেবা দিতেন। আল্লাহর রহমতে সেগুলোতে ভালো কাজও হতো। এই ধরনের কবিরাজ বর্তমানে কম রয়েছে, তবে একটা সময় যখন হসপিটাল, ডক্টর এনাদেরকে আসলে ওভাবে পাওয়া যেত না, তখন কিন্তু গ্রামগঞ্জে মানুষের আস্থার জায়গা ছিল এই কবিরাজ। তো এই যে কবিরাজ দাদু, উনি মাঝে মাঝেই তো রংপুর শহরে আসতেন। রংপুর যে মেডিকেল কলেজ রয়েছে, এই মেডিকেল কলেজের আশেপাশেই ঘটনাটি ঘটেছিল। হোসাইন ভাই জানিয়েছেন যে রংপুর মেডিকেল কলেজের পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে যেটা দিয়ে হাজীপাড়া যাওয়া যায়, ওই দিক দিয়েই কারাগার রয়েছে। আর ওই দিকটাতে আরও একটি রাস্তা রয়েছে, সৈয়দপুর নীলফামারী যে হাইওয়েটা, ওইটা। একবার হয় কি যে এই যে হোসেন ভাইয়ের দাদু, উনি একটি বাজার এসেছেন, ওখানে বাজারটার নাম হচ্ছে গুদরি বাজার। যারা ওই এলাকায় আছেন তারা চিনতে পারবেন। তো গুদরি বাজারে একটা দোকান রয়েছে, ঝোলা লটকনের দোকান আর কি। ওখানে বিভিন্ন আয়ুর্বেদিক জিনিস পাওয়া যায়, ওষুধ তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়, অনেক গাছগাছরা পাওয়া যায়। বিশেষ করে কবিরাজরা ওই দোকানে এসে বিভিন্ন ধরনের জিনিসপত্র সংগ্রহ করেন, যেগুলো দিয়ে তারা ওষুধ তৈরি করেন। তাছাড়া ওই দোকানে ওষুধও পাওয়া যায়। তো দাদু সব কাজ শেষ করতে করতে রাত প্রায় 9টা, 9:30 লাগিয়ে দেন, এরকম একটা সময়। তো বাড়িতে ফিরবেন, ফেরার জন্য একটি রিক্সাও ঠিক করেন। ওই সময়ে এখনকার মতো তো অটো রিক্সা ছিল না, পায়ে চালিত রিক্সাগুলো ছিল। আর পায়ে চালিত রিক্সার পেছনে নিচের দিকে হারিকেন কিন্তু ঝোলানো থাকতো। এটা আপনারা অনেকেই দেখেছেন। এখনও হয়তো বা বাংলাদেশের কোনো কোনো এলাকায় রিক্সার নিচে হারিকেন দেখা যায়। দূর থেকে হারিকেন দেখলেই রাতের বেলা বোঝা যেত রিক্সা আসছে। এখন তো এরকমটা দেখা যায় না। তো ওরকম একটা রিক্সা উনি ঠিক করে, যেটা নিচে হারিকেন ঝোলানো ছিল, হারিকেন জ্বলছিল। তো রিক্সাওয়ালা তাকে নিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে লাশ কাটা ঘরের কাছে চলে এসেছেন। ওই সময় কিন্তু এই লাশ কাটা ঘরটা রংপুর মেডিকেল থেকে বেশ দূরে ছিল। যেমনটা শুধু যে ওইখানে ছিল বিষয়টা এরকম না, যেমন আমাদের রাজবাড়ী জেলাতেও সদর হসপিটাল থেকে লাশ কাটা ঘরটা বেশ দূরে। আগে কিন্তু এরকমই ছিল। তো ওই সময় ওইখানে এই লাশ কাটা ঘরটা ছিল। যখন ওনাদের রিক্সাটা ওইখানে চলে এসেছে, তখন হঠাৎ করে হয় কি, মনে হচ্ছে যে সাইক্লোন শুরু হয়েছে। আর ওই সাইক্লোন বা ঘূর্ণিঝড়টা শুধু মনে হচ্ছে ওই লাশ কাটা ঘরের আশেপাশে, যে ঘরবাড়ি তো নাই, যে গাছপালাগুলো রয়েছে, মনে হচ্ছে শুধু ওখানে রয়েছে। এখন এই সাইক্লোনের মতো বাতাসের কারণে এই রিক্সার নিচে থাকা যেই হারিকেনটা, এই হারিকেনটার আলো নিভে যায়। ওখানে তো আশেপাশে কোনো দোকানপাটও নাই। এখন যেরকম দোকানপাট হয়েছে, ঘরবাড়ি তৈরি হয়েছে, ওই সময় কিন্তু এরকম ছিল না। আজ থেকে 25 বছর আগে, মানে 2000 সালে। তখন এই আলোটা পাবে কোথায়? কিন্তু এই যে যিনি রিক্সা চালক, তার কাছে ম্যাচ ছিল। যেহেতু আলো নিভে গেছে, এখন হারিকেন তো জ্বালাতে হবে। তো রিক্সাটা থামিয়ে যিনি রিক্সা চালক, উনি রিক্সা থেকে নিচে নামেন। আর এই যে কবিরাজ দাদুকে রিক্সা চালক বলেন যে, কাকা আপনি বসেন, আমি হারিকেনটা জ্বালাই। উনি কি করেছেন, রিক্সার নিচে গিয়ে হারিকেনটা ঠিক করার চেষ্টা করছেন। তো ওনার পকেটে আবার ম্যাচ ছিল। আর রিক্সা চালকও উনি বিড়ি খেতেন। এখন হচ্ছে কি, ওনার পকেট হাতাচ্ছেন, লুঙ্গির এখানে যে গুজে রাখা যায় ওখানে হাতাচ্ছেন, কিন্তু উনি ম্যাচ খুঁজে পাচ্ছেন না। কবিরাজ দাদু বলছেন যে, হ্যাঁ রে, কী হলো, জ্বালাতে পারছো? তখন ওই রিক্সা চালক বলছেন যে, না কাকা, ম্যাচ তো খুঁজে পাচ্ছি না, হাতড়াচ্ছি, ম্যাচ তো খুঁজে পাই না। এখন এই অন্ধকারে আবার কোথাও পড়ে গেল নাকি এখানে, তাও তো বুঝতে পারছি না। আপনার কাছে ম্যাচ আছে? তখন কবিরাজ দাদু বললেন, না রে বাবু, আমার কাছে তো ম্যাচ নাই। এখন কি করা যায়? তখন কবিরাজ দাদুকে ওই রিক্সা চালক বলছেন যে, কাকা আপনি একটু বসেন, আমি দেখি আশেপাশে কোথাও কোনো কিছু পাই কিনা।
এমন অবস্থায় হঠাৎ করে রিক্সা যিনি চালক উনি বলছেন যে ও কাকা দাঁড়ান দাঁড়ান, আমি মনে হয় ম্যাচের সন্ধান পেয়ে গেছি। যখন ওই রিক্সা চালক উনি নিচু হয়ে ওই হারিকেনের কাছে গিয়েছিলেন, তখন উনি দেখছেন যে রাস্তার উল্টো পাশেই যেই লাশ কাটা ঘর রয়েছে, ওই লাশ কাটা ঘরের ভেতর থেকে আলো ভেসে আসছে এবং উনি দেখতে পাচ্ছেন যে একটা লোক উল্টো হয়ে বসে আছে, মানে ওই লাশ কাটা ঘরের জানালা খোলা, ভেতরে কোনো হারিকেন জ্বলছে, হারিকেনের আলো যেরকমটা হয় আর কি, ওরকম বোঝা যায় যে এটা হারিকেনের আলো, আর উল্টো হয়ে বসে আছে। তখন ওই রিক্সা চালক বলছেন যে ও কাকা পেয়ে গেছি তো আলো, যাই আমি নিয়ে আসি। তখন আবার কবিরাজ দাদু বলছেন যে কোত্থেকে আলো পেলে? বলে যে ওই যে দেখেন লাশ কাটা ঘরে আলো জ্বলছে, মনে হয় ডোম ভিতরে বসে আছে, আমি ওর কাছ থেকে ম্যাচটা নিয়ে আসি। তখন এই কবিরাজ দাদু বলছেন যে থাক থাক বাপু, তোমার যেতে হবে না, তুমি রিক্সার কাছে থাকো, আমি গিয়ে নিয়ে আসি। এই বলে কবিরাজ দাদু উনি রিক্সা থেকে নেমেছেন। নেমে উনি রাস্তা পার হয়ে ওই লাশ কাটা ঘরের যেই রাস্তাটা ওটা ধরেছেন, মানে রাস্তার পাশেই আর কি, রাস্তার থেকে সামান্য একটু 20-25 কদম হেঁটে ওই ঘরটার কাছে যেতে হয়। তো উনি দূর থেকে দেখছেন যে হ্যাঁ ঠিকই, রিক্সা চালক ঠিকই দেখেছেন, উনি দেখতে ভুল করেন নাই। ওখানে একটা ছোট্ট জানালা রয়েছে, ওই জানালার দিকে পিঠ দিয়ে কেউ একজন কোনো কাজ করছে আর ভিতরে আলো জ্বলছে। তো দাদু মনে করেছেন ওই ডোম বসে আছে, মনে হয় লাশ নিয়ে কোনো কাজ টাজ করছে আর কি। তো উনি ওই জায়গায় গিয়েছেন, যাওয়ার পর জানালার কাছে গিয়ে বলছেন যে ও ভাই একটু ম্যাচ দাও না, রিক্সার হারিকেন তো নিভে গেছে, সামনে যাব কিভাবে, ঝড় বাদল শুরু হয়ে যাচ্ছে। তো বলার পর কোনো উত্তর আসে না। আবারও বলছেন যে ও ভাই ম্যাচটা দাও না, এরপরও কোনো কথার উত্তর আসে না, মানে কোনো নড়াচড়াই নাই। ওই লোকটা সে তার মতো করে কাজ করছে। আবারও কবিরাজ দাদু বলে উঠলেন ও ভাই শোনো না নাকি, ম্যাচটা দাও না। এবার হয় কি, হঠাৎ করেই ভেতরের আলোটা ধপ করে নিভে যায়। নিভে যাওয়ার পরও কিছুটা কিন্তু বোঝা যাচ্ছিল যে ঘরের ভেতরে কি হচ্ছে। যতটুকু বোঝা যাচ্ছিল তাতে কবিরাজ দাদু বুঝতে পারলেন যে ঘর থেকে কেউ একজন বেরিয়ে গেল দরজা দিয়ে। বের হওয়ার পর যেটা হলো সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন যে পাশে একটা শিমুল গাছ রয়েছে, শিমুল তুলার যে গাছগুলো, ওই গাছ একদম ফুল হয়, লাল লাল ফুল হয়, তুলা হয়, আর এই গাছগুলোর সমস্ত বডিতে কিন্তু কাটা থাকে। যারা এই গাছগুলো দেখেছেন তারা বলতে পারবেন বা বুঝতে পারবেন। দাদু খেয়াল করলেন যে ওই লোকটা বের হওয়ার পর ওই শিমুল গাছ বেয়ে তরতর করে উপরে উঠে যাচ্ছে। ওই শিমুল গাছটা নাকি এতটাই মোটা ছিল যে 2-3 জন মিলে এটার বের পাওয়া যেত না। যখনই এই দৃশ্য দেখলেন তখনই দাদু বুঝতে পারলেন যে সর্বনাশ, ভয়ঙ্কর এক জিনিস উনি দেখে ফেলেছেন। আর এতক্ষণ যেটা দেখা যাচ্ছিল এটা আসলে কোনো ডোম না, এটা ভয়ঙ্কর কোনো পিশাচ হবে। উনি দ্রুত ওখান থেকে চলে আসলেন, এসেই লাফ দিয়ে রিক্সায় উঠলেন এবং রিক্সা চালককে বলছেন যে বাপুরে তাড়াতাড়ি চালা, সমস্ত শক্তি দিয়ে চালা, আমরা কিন্তু বিপদে পড়ে গেছি। আর তুমি যেটা দেখছো এটা কিন্তু কোনো ডোম না, এটা একটা পিশাচ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রিক্সা চালক এটা শোনার সাথে সাথে উনিও তো ওনার সর্বশক্তি প্রয়োগ করে রিক্সার প্যাডেল মারা শুরু করলেন। তো মেইন রাস্তা যেটা রয়েছে, ওই মেইন রাস্তা মানে হাজিপাড়ার যে একটা রাস্তা রয়েছে মেইন রাস্তা, ওইটা দিয়ে না গিয়ে উনি অন্য আর একটা রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন, যেটা একটু ভেতরের দিকে আর কি। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। হঠাৎ করে চতুর্দিকে অনেক বড় বড় আকৃতির কুকুর এই রিক্সাকে ঘিরে ধরে। তখন এই রিক্সা চালক রিক্সা থামিয়ে ঘুরে কবিরাজ দাদুর হাত চেপে ধরে বলছেন যে ও কাকা এ কি বিপদে পড়লাম, এগুলো কি? তখন এই কবিরাজ দাদু উনি তো মূলত জিনপরির চিকিৎসা করতেন না, উনি তো গাছগাছার চিকিৎসা করতেন। তারপরও উনি কিছু দোয়া কালাম তো জানতেন। উনি দোয়া দরুদ পড়ছেন আর রিক্সা চালককে বলছেন যে ভয়ের কিছু নাই, আল্লাহর নাম নাও, চলো সামনের দিকে আগাই, ওরা কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ। রিক্সা চালক উনি রিক্সা চালানো শুরু করলেন। হাজিপাড়া নামক ওই এলাকার একটা মোড় রয়েছে, ওই মোড় দিয়ে একটা ছোট পুল রয়েছে, কপাটালা পুল বা এরকম একটা নাম বলেছেন আর কি হোসেন ভাই। তো ওই পুলের ওখানে এসে নাকি 3টা রাস্তা রয়েছে।
তিনটা তিন দিকে চলে যায়। এর মধ্যে একটা রাস্তা হচ্ছে বিজিবি সেক্টর কমান্ড অফিসের দিকে যায়। ওই সময়ে বিজিবির নাম ছিল বিডিআর। তো ওই সময়ের যে বিডিআর অফিস সেদিকে নিয়ে গিয়েছেন রিক্সা, কারণ হচ্ছে আশেপাশে অন্ধকার, আর ওই অফিসের ওখানেই চতুর্দিকে কিছু আলো দেখা যায়, এছাড়া কিন্তু আলো নাই। আর একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে ওইদিকে আবার ডাকাতেরও ভয় ছিল, এটাও একটা সমস্যা। এখন ভূতের ভয়ের পরবর্তীতে ডাকাতের ভয়টা অনেক বেশি তাদের ভিতরে কাজ করে, কারণ হচ্ছে যিনি রিক্সা চালক, ওনার রিক্সা যদি চুরি ছিনতাই হয়ে যায় তাহলে তো আর একটা সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। এই হোসাইন ভাইদের একটা পারিবারিক কবরস্থান রয়েছে, ওই পারিবারিক কবরস্থানের কাছাকাছি নামিয়ে দিয়ে রিক্সাওয়ালা উনি আল্লাহর নাম নিতে নিতে চলে যান। তো কবিরাজ দাদু উনি কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একটা কলা বাগান পড়ে ওনাদের। ওই কলা বাগানের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে বাড়ির কাছাকাছি চলে এসেছেন, তখন হঠাৎ করে মনে হলো একটা গরম বাতাস ওনার কানে এসে লাগলো, আর কানের কাছে ফিস ফিস করে বলছে, বিরক্ত করেছিলি, তারপরও আজকের মতো বেঁচে গেলি, আবার যদি বিরক্ত করতে আসিস না, হাড় মাংস খেয়ে একদম শেষ করে ফেলব। এরপর আর কোনো সারা শব্দ নাই। কবিরাজ দাদু তো দ্রুত পা চালিয়ে ঘরে চলে আসলেন। উনি বুঝতে পারলেন যে ওই সময় মূলত নিশ্চয়ই এই পিশাচগুলো কোনো কাজ করছিল, কোনো এক কারণে এই রিক্সা চালক এবং দাদু দেখে ফেলেছিলেন। আর দাদু যেহেতু এগিয়ে গিয়ে বারবার কিছু প্রশ্ন করেছেন, এতে করে ওরা বিরক্ত হয়েছে, আর এই কারণেই পিছু নিয়েছে। যাই হোক, এই ঘটনার পর এই কবিরাজ দাদুর সাথেও যে কোনো ভয়ের ঘটনা ঘটেছে বিষয়টা এরকম না, আর ওই রিক্সা চালকও কোনো ভয়ের ঘটনা ফেস করেছে বিষয়টা এরকম না। তবে এই ঘটনার মাঝে আরও একটা আতঙ্ক তাদের মনের মধ্যে চেপে বসেছিল। হঠাৎ করে রিক্সার চেইন পড়া শুরু করেছিল, এটা একটা বড় সমস্যা হয়ে গিয়েছিল। কোনো কারণ ছাড়া রিক্সার চেইন পড়া শুরু করেছিল, যাক আল্লাহর রহমতে তার থেকে ওনারা আসলে বেরিয়ে আসেন, কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন ওই লাশকাটা ঘর বা আশেপাশের এলাকাগুলো বেশ ডেভেলপ হয়েছে, অনেক মানুষজন সেখানে আসা যাওয়া করে, অনেক রাত পর্যন্ত মানুষের আনাগোনা রয়েছে, দোকানপাট হয়েছে, ঘরবাড়ি হয়েছে। রংপুরে কিন্তু এখন ওই রংপুর মেডিকেল কলেজেই ময়নাতদন্ত সম্পন্ন করা হয়, এখন নাকি ওইখানে লাশ কাটা হয় না, এটাই আমাদেরকে হোসেন ভাই জানিয়েছেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি হোসেন ভাইকে, চমৎকার ঘটনা পাঠান। তো জোসেফ প্যাট্রিকের বড় ভাইয়ের ছেলের নাম ছিল এরিক। এরিকের দুই বোন ছিল, অন্য কোনো ভাই ছিল না। সেই অর্থে এরিক তার পিতামাতার একমাত্র পুত্র সন্তান। 2018 সালে জোসেফ প্যাট্রিক এরিককে দুবাই নিয়ে এসেছিলেন একটা কোম্পানির ইলেকট্রিশিয়ান হিসাবে। বেতন ভালোই ছিল, বছরে একবার 28 দিনের ছুটিতে সম্পূর্ণ কোম্পানির খরচে বাড়িতে যেত। আর্থিকভাবে মোটামুটি ভালোই অবস্থান তৈরি হয়ে গিয়েছিল ছেলেটার। 2020 সালে সে ছুটিতে বাড়িতে যাবার পর তার মা বাবা তাকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। তখন সে বলে, মাত্র 28 দিনের জন্য এসেছি, এখন কিভাবে বিয়ে করব? আসি পরের বছর, তখন বিয়ে করব, তোমরা এর ভিতরে মেয়ে পছন্দ করে রাখো। সে তার ছুটি কাটিয়ে আবার চলে আসে দুবাইতে। দুবাইতে চলে আসার কিছুদিন পর থেকেই সে অসুস্থ, শুধু ভয় পায়। তার রুমমেটরা বলে সে রাতে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে, কান্না করে। সে বলে একটা মেয়ে বিয়ের সাজে এসে তাকে বিয়ের জন্য নাকি জোরাজুরি করে। সে মানা করে দিলে কয়েকজন কালো এবং লম্বা ভয়ঙ্কর অবয়ব তাকে এসে মারধর করে, বিয়ের জন্য জোর করে। এর মধ্যে তার অবস্থা এমন হয়ে যায় যে সে রাত্রে ঘুমাতেই পারে না, ঘুমালে একই স্বপ্ন দেখে, আর স্বপ্নের মধ্যে চিৎকার চেঁচামেচি করে। এতে রুমের অন্য মানুষদেরও কিন্তু অসুবিধা হয়, কারণ ওখানে, বিশেষ করে দুবাইয়ের কথা বলছি, একটা রুমের মধ্যে অনেক মানুষ থাকে। সেখানে যে বিছানা, যেগুলো নিচতলা, দোতলা, তিনতলা, চারতলা এরকম কিন্তু বিছানা রয়েছে। আপনারা যারা এই ধরনের বিছানা দেখেছেন তারা বুঝতে পারবেন যে দুবাইয়ে মানুষ কিভাবে অল্প জায়গার মধ্যে অনেকগুলো মানুষ বসবাস করে। তো এরকম করে চিৎকার চেঁচামেচি করলে তো অন্য লোকের ঘুম হবে না। ধীরে ধীরে সমস্যা বাড়ছে, রাত্রে ঘুমাতে পারে না, দিনে তো ঘুমাবে, দিনে ঘুমালেও একই সমস্যা।
তার ঘুম একরকম বন্ধই হয়ে গেল। এবার সে সরাসরি এই জিনিসটা দেখা শুরু করলো। সে সরাসরি দেখতো 3টা অবয়ব তার রুমে এসে জোর করতে থাকে আর মারতে থাকে। একদিন কাজ করার সময় তার বিদ্যুতের শক লাগে। তখন তার কলিগরা তাকে হসপিটালে নিয়ে গেলে তখন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর ছিল না। চিকিৎসা নিয়ে সে সুস্থ হওয়ার পর বলে যে সে যখন কাজ করছিল তখন সেই 3টি অবয়ব এসে তাকে বলে, এই মেয়েটিকে তুই বিয়ে করবি কিনা বল। তখন এরিক বলে, না আমি বিয়ে করব না। তখন তারা নিজেরাই নাকি বিদ্যুতের তার ছিঁড়ে নিয়ে তার শরীরে চেপে ধরেছিল, এইভাবে শক দিয়েছিল। সে কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত তার কিন্তু শক লাগে নাই। ওই শক খাওয়ার পর তার আর কিছু মনে নাই। এরপর তো তার কলিগরা হসপিটালে নিয়ে আসে। সে সুস্থ হয়ে কাজে আসলে কোম্পানি থেকে তাকে মেডিকেল লিভ দেওয়া হয়। সে বাড়িতে আসে। এর মধ্যে সে তো অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। তারা অর্থাৎ তার পরিবারের সদস্যরা চিকিৎসা শুরু করেছেন। পাশাপাশি গ্রামের এক তান্ত্রিক মহিলাকে দেখিয়েছেন তিনি এরিককে দেখার পর বলেন যে একে তো জিনে আসর করেছে, আমি ঝাড়ফুঁক করে দিচ্ছি, আর একে খুবই দ্রুত বিয়ে দিতে হবে, তাহলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। তখন বিয়ের জন্য মেয়ে দেখতে তারা শুরু করেছেন। অনেকগুলো সম্বন্ধ আসে। এর মধ্যে কিছু জায়গায় তারা মেয়ে দেখেছেন। একটা জায়গায় তারা মেয়ে দেখতে গেছেন। এই মেয়েটা সম্পর্কে তার এক চাচার মেয়ে, গ্রাম সম্পর্কে চাচার মেয়ে আর কি, আপন চাচা না। যখন মেয়েটিকে এরিক দেখেছে সে অবাক হয়ে যায়, আরে এটা কি? ওই সময় সে কিছু না বললেও সে দ্রুত ওখান থেকে তার মা বাবাকে নিয়ে চলে আসে। সে বলে যে তাড়াতাড়ি আসো, আমার ভালো লাগতেছে না, বাসায় গিয়ে তারপর কথা বলবো। বাড়িতে এসে তার মা বাবাকে বলে যে স্বপ্নে যেই মেয়েটাকে সে দেখতো এটাই সে। এটা কিভাবে সম্ভব? এই কথা শোনার পর এরিককে নিয়ে তার মা এক বড় তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক সবকিছু শুনে ধ্যানে বসেছেন। কিছুক্ষণ পরে বলেন যে এরিকের উপর ওই মেয়ের বাবা নাকি কালো জাদু করেছে, কিন্তু জাদুর জন্য যে সকল সরঞ্জাম প্রয়োজন তা ঠিকঠাক মতো দিতে না পারার কারণে এই জাদু এরিকের উপর ভালোভাবে কাজ করছে না। যদি কাজ করতো তাহলে ভয়ঙ্কর অবস্থা হয়ে যেত আরো। তখন এই তান্ত্রিক বলে, এরিকের যে নতুন ঘরটা তৈরি হয়েছে, অর্থাৎ এরিক তো নতুন করে ঘর তৈরি করেছেন, টাকা পয়সা ইনকাম তো ভালোই করছে, ওই ঘরে যে ওয়াশরুমটা তৈরি করা হয়েছে ওই ওয়াশরুমের নিচে নাকি জাদুর সরঞ্জাম পুঁতে রাখা হয়েছে। এগুলো তুলে নষ্ট করে দিলেই জাদুর প্রভাব কেটে যাবে। আর সাথে সাথে কিন্তু তাকে বিয়ে করিয়ে দিতে হবে, তা না হলে এই জাদুর প্রভাব পুনরায় শুরু হতে পারে। এরপর ওই ওয়াশরুমের ফ্লোর ভেঙে নিচ থেকে যেগুলো পাওয়া যায় তা দেখে তারা রীতিমতো আটকে ওঠেন। মানুষের হাড়, পশুর হাড়, ছাগলের মাথার খুলি, এর সাথে এরিকের ব্যবহার করা কাপড়ও বেরিয়ে আসে। এগুলো তান্ত্রিকের কাছে নিয়ে গেলে তিনি এগুলো বিশেষ পদ্ধতিতে জ্বালিয়ে দেন। তিনি যখন এগুলো জ্বালাচ্ছিলেন তখন নাকি একসাথে অনেকগুলো কান্নার আওয়াজ ভেসে আসছিল। এছাড়া আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। দ্রুত এরিকের এক খালাতো বোনের সাথে বিয়ে করিয়ে দেওয়া হয়। বর্তমানে এরিক, তার স্ত্রী এবং তার একটা ছোট মেয়ে সহ ইটালিতে রয়েছেন। ওইদিকে এরিকের বাবা যখন ওই মেয়ের বাবাকে জিজ্ঞেস করছে সব বিষয়, সে সম্পূর্ণ অস্বীকার করে। সে বলে যে না, আমি কিছু জানি না, এগুলো সব মিথ্যা কথা। কিন্তু ওই লোকটা কেন এরিকের উপর এই কাজটি করেছিল তা জানা যায় না। সে তার মেয়েকে তার সাথে বিয়ে দিতে চেয়েছিল, এটাও হতে পারে, কেননা এরিকের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল। সে দুবাইয়ে ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত ছিল, ভালোই টাকা পয়সা কামাচ্ছিল, ঘর বাড়ি করতেছে এলাকায়। দেখার পর মনে হয়েছে যে এমনভাবে কালো জাদু করেই যাতে করে তার মেয়ের সাথে এরিকের বিয়ে হয়ে যায়। কিন্তু ঠিকঠাক মতো হয়নি, হয়েছে অন্যরকমভাবে, যার ফলে এরিকের উপর ওই জিনগুলো নির্যাতন করা শুরু করেছে। আর ওই জিনগুলো ওই মেয়ের সুরতে এসে দেখাতো যে এই মেয়েকে বিয়ে করতে হবে। ওই মেয়ের প্রতি আকর্ষণ তৈরি হওয়ার বদলে হয়ে গেছে বিকর্ষণ। এর কারণ ওইটাই যে জাদুর সরঞ্জামগুলো ঠিকঠাক মতো দেয়া হয়নি, যার ফলে কাজগুলো ঠিকঠাক মতো হয়নি। এটাই ওই তান্ত্রিক বলেছিলেন। তো এটাই ছিল ঘটনা। এখন যে আমি ঘটনাটা বলবো সেটা হচ্ছে সেই শিক্ষকের সাথে ঘটে যায় একটা ঘটনা, এবং এটা ঘটে বেশ কয়েক বছর আগে। তো সেই শিক্ষক ছিলেন ময়মনসিংহের তারাকান্দার কোনো এক মাদ্রাসার একটি শিক্ষক, এবং তিনি সেখানে বেশ কয়েক বছর শিক্ষকতা করতেন। তো সেই শিক্ষক উনি এরকম শিক্ষকতার পাশাপাশি ঝাড়ফুঁক দিতেন এবং
যদি গ্রামে কারো আশেপাশে কারো বদ জিনের বা খারাপ কিছুর আসর পড়তো কারোর উপরে, ওইটা উনি ঝাড়াতে পারতেন। তো এই সময় নাকি ওনার বেশ নাম ডাক ছিল। এখন হয়তো উনি এখানে নাই, যতটুকু আমি জানি। তো সেই শিক্ষক আমাকে যেটা বলে যে বেশ কয়েক বছর আগে ওনার সাথে এটা নিয়ে কথা হয়েছিল। ঘটনাটা সম্ভবত এটা 2012-13 সালের দিকের ঘটনা, আর আমি শুনেছিলাম এটা 2016 সালের দিকে। তো আমি কোনো একটা কাজে তারাকান্দায় যাই, তখন উনি এক মাদ্রাসায় আমার যাওয়া লাগে, তো ওনার সাথে পরিচয় হয় দেখুন, এটা শেয়ার করছিল আমাকে। তো সেই শিক্ষক বলে যে কোনো একটা সকালে ওনার কাছে এক বয়স্ক লোক এসে খুব কান্নাকাটি শুরু করে, এবং সেই লোকটা এসে বলতেছে যে হুজুর, আমার ছেলেকে নিয়ে আমি খুব বিপদে আছি, আপনি একটু আমাকে বাঁচান। তখন সেই হুজুর বলে যে কী হয়েছে আপনার ছেলের? তো বলতেছে যে আমার ছেলের তো মাসখানিক পর বিয়ে হবে, ওর জন্য পাত্রী ঠিক করছি, ওর বয়স 25-26 বছর, তো প্রায় 10-15 দিন হবে এরকম, ও প্রায় সময় একটু অসুস্থ থাকতেছে এবং একটু পাগলামি করতেছে ঘরের মধ্যে। তখন ওই হুজুর বলে যে আপনি বিস্তারিত বলেন, কি হয়েছে আগে শুনি। তো সে নাকি প্রচণ্ড কাঁদতেছিল ওই লোক। তো ওই লোকের নাম ছিল রতন মিয়া, আর ওনার ছেলের নাম ছিল হচ্ছে রনি। সে রতন মিয়া বলতেছে যে হুজুর দেখেন, আজকে থেকে ঠিক 10-15 দিন এরকম হবে হয়ে গেছে, আমার ছেলে হঠাৎ একদিন রাত্রেবেলা মাঝরাতে ঘুম থেকে উঠে ও খুব কান্নাকাটি করতেছে। তো ও আর ওর ভাই শুয়ে একসাথে, আমি আর ওর মাথার পাশে রুমে শুই। তো ও যখন রাতে এরকম ঘুম থেকে উঠে কান্নাকাটি করতেছে, তখন শীতকাল ছিল, সে বলতেছে যে প্রচণ্ড শীতের মধ্যে ও হঠাৎ করে বলতেছে ওর ভাইকে ঘুম থেকে উঠে যে তাড়াতাড়ি ফ্যানটা চালা। ছোট ভাইকে বলতেছে, ছোট ভাই নাকি একটু রাগ করছে যে এত রাতে শীতের মধ্যে কি ফ্যান চালাবো। তখন সে নাকি বলতেছে তুই তাড়াতাড়ি লাইটটা জ্বালা, ফ্যানটা জ্বালা, আমার ভালো লাগতেছে না। তো ছোট ভাই নাকি হঠাৎ করে ঘুম থেকে উঠে লাইটটা জ্বালায় দেখতেছে ও ঠিক খাটের একটা কর্নারে পূজা হয়ে বসে আছে এবং কাঁপতেছিল। তো কাঁপতেছে, তখন ছোট ভাই বলতেছে তোর কি হয়েছে? তখন নাকি সে খুব চিৎকার দিয়ে বলতেছে তুই তাড়াতাড়ি ফ্যান চালা। এই বলতে ফ্যান চালাই দিছে। ফ্যান চালানোর পর ছোট ভাই দেখতেছি ওর গা থেকে, বড় ভাই রনি, ওর গা থেকে প্রচণ্ড ঘাম বের হচ্ছে এবং ঘামাচ্ছে ও। তো এটা দেখতে দেখতে যখন রনি নাকি হঠাৎ করে চিৎকার দিয়ে উঠছে, যখন তখন এই রতন মিয়া এবং ওনার ওয়াইফ ওরা নাকি উঠে তাড়াতাড়ি রুমে গেছে। ওই ছেলের রুমে গিয়ে দেখতেছে ছেলে এরকম কোনায় খুব কাঁপতেছে এবং ঘামাইতেছে। তো বলতেছে যে ছেলেকে যে কী হয়েছে বাবা রনি, তোর কী হয়েছে? তখন নাকি রনি বলতেছে যে মা, আমার ভালো লাগতেছে না, আমার প্রচণ্ড ঘামাইতেছে, আমার খুব ভয় লাগতেছে, তোমরা রুমে থাকো। এরকম নাকি ও কিছুক্ষণ পর এই কথাই বলতেছিল। ওর কথার মধ্যে আর অন্য কোনো কথা নেই, শুধু একটাই যে আমার ভয় লাগতেছে, তোমরা রুমে থাকো। তো এখন ওর বাবা রতন মিয়া নাকি বলতেছে মাকে, আচ্ছা ঠিক আছে, মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখছে, তুমি এক কাজ করো, একটু লেবুর শরবত নিয়ে আসো, আমি একটু দোয়া-দরুদ করে ফু দিয়ে দিচ্ছি, ওনারে খাওয়াই দাও। তো তখন নাকি ছেলেকে এরকম লেবুর শরবত আনার পর নাকি রতন মিয়া ওই সূরা ফাতিহা পড়ে এরকম ফটো দিয়ে ছেলেকে খাওয়ায় দেওয়ার পর ছেলেকে নাকি একটু ঘুমাইতে বলে। ফজর পর্যন্ত এরকম একই সমস্যা, গায়ে শীতের মধ্যেই বলতে শীতের মধ্যে ফ্যান বাড়ানো কিন্তু ঘামাচ্ছে এবং কাঁপুনি দিচ্ছে। এরকম নাকি সকালেও যখন সেম দেখতেছে, তখন নাকি রতন মিয়া ওনাদের স্থানীয় যে ডাক্তার আছে ওর কাছে নিয়ে যায়। ডাক্তার বলতেছে যে দেখেন, হয়তো কোনো বাজে স্বপ্ন বা কিছু দেখছে, ভয় টয় পাইতে পারে, ঠিক হয়ে যাবে, বাদ দেন এগুলা, এত টেনশনে কিছু নাই, ওকে একটু ঘুমের ওষুধ খাওয়াই দেন, ঠিক হয়ে যাবে। তো সেই দিন নাকি এরকম ওই ডাক্তার ঘুমের ওষুধ দিয়ে যাওয়ার পর যথারীতি দুপুরবেলা ঘুমের ওষুধ দেয়, কিন্তু ওর ঘুমের কোনো ঘুম টুম কিছুই নেই, ঠিক সেম ও খুব ভয় পাচ্ছিল এবং কাঁপুনি, আগের তো কাঁপুনি ছিল, এখন হালকা একটু কাঁপুনি, বাট ও শুধু মাকে বলতেছে যে মা, আমি রাতে জানি কি স্বপ্ন দেখছি, আমার খুব ভয় লাগতেছে। তখন সেদিন মাগরিবের পর ওর মা ওকে মাথায় নারকেল দিয়ে নাকি তেল দিয়ে নাকি মাথা মালিশ করে দিয়েছিল, আর বলতেছে বাবা তুমি কি দেখছো স্বপ্নে? তখন সেই রনি নাকি বলে যে আমি রাত্রেবেলা স্বপ্ন দেখছি যে একটা ওই ফ্যানের মধ্যে একটা মহিলা, শাড়ি পরা একটা মহিলা ফাঁস দিয়ে রাখছে, ফাঁস দিয়ে ঝুলতেছে, আমাকে ডাকতেছিল, কি জানি আমার কাছে চায়, আমি দিতে পারি নাই, এই জন্য স্বপ্ন যা দেখছি আমি উঠেও দেখলাম ফ্যানের মধ্যে এরকম ঝুলতেছে মহিলাটা। এই জন্য আমি ওই আমার ছোটো ভাইয়ের নাম ছিল রাসেল, কইতেছে আমি রাসেলকে বলছিলাম যে এই জন্য ফ্যানটা ছাড়ার জন্য। তো এখন পরে মা বলতেছে ঠিক আছে বাবা, তুমি যা দেখছো ভুল দেখছো, সমস্যা নাই, আজকে থেকে রাতে আমি তোমার সাথে থাকবো, সমস্যা নাই, তোমার ভাইয়া তোমার ছোটো ভাই ওই তোমার আব্বার সাথে থাকবে। ঠিক সেম এরকম টানা রাত্রেবেলা যখনই থাকতে যায়, ও রাত্রেবেলা ঘুম থেকে উঠে আমি চিৎকার দিয়ে উঠে এবং বলতেছে মা ওই দেখো মহিলা এখনো ঝুলতেছে, এই কথা বলতো। তো রতন মিয়া হুজুরকে বলে যে হুজুর দেখেন, এটা হওয়ার পর আমি এবং ওর মা দুইজনই আমার ছেলের সাথে থাকি, রনির সাথে থাকা শুরু করি, এবং আমরা দুজন থাকলেও ঠিক সেম সমস্যা গত 1 সপ্তাহ ধরে এরকম, ও আরো বেশি ভয় পাইতেছে। এবং ডাক্তারকে বলছি, ডাক্তার বলতেছে দেখেন, হ্যাঁ ওরা তো তেমন কোনো সমস্যাই দেখি না, ডাক্তার আরো ঘুমের পাওয়ারফুল ওষুধ দিয়ে দিছে, কিন্তু আমার ছেলে এরকম ঘুমায় না, ঘুমের থেকে উঠেই যাইতেছে ও। আর ওর মধ্যে খাওয়ার মধ্যে বেশ পরিবর্তন, ও শুধু ভাত আর ডাল একটু খায়,
অল্প অল্প ভাত খায়, এজন্য এর বাকি ও কিছুই খায় না, পানিও খেতে যায় না ঠিক মতো। আর ওর একটাই সমস্যা, ও শুধু নাকি ভয় পায় এবং ওকে নাকি কোন একটা মহিলা নাকি ডাকে এবং কি জানি ওর কাছে চায়, এটা নাকি রেগুলার বলতেছে ও। তো ওই লোকটা কিনতে রতন মিয়া কিনতে কিন্তু হুজুরে বলতেছে যে আমার ছেলের মাসখানেক পর বিয়ে, আমি এখন এই সমস্যা পড়ছি, হুজুর এখন কি করব? তো তখন হুজুর বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়, আপনি আপনার ছেলের পুরা নাম, আপনার পুরা নাম আর ওর জন্ম তারিখটা দিয়ে যান, আর আপনি কালকে আসেন, দেখি কি করা যায় জানাবো। তো হুজুর সেদিন এটা উনি নাকি দেখে, দেখার পর মানে জিন হোক বা যেটাই হোক, উনি নাকি কি যেন একটা দেখে, আমাকে যদি ডিটেলস বলে নাই, দেখার পর উনি বলতেছে যে পরের দিন নাকি এরকম রতন মিয়া আসে, আসার পর হুজুর বলে যে দেখেন, আমি একটা ছেলের নাম বলবো, এই ছেলেটার সাথে আপনার ছেলের মানে রনির কি সম্পর্ক আগে জেনে নেবেন, এবং ছেলেটা হচ্ছে হিন্দু, ওর কোনো হিন্দু বন্ধু আছে নাকি জেনে নেবেন। তো এই হুজুর বলে যে এরকম রাজীব সাহা নামে একটা ছেলে আছে, আপনি দেখেন যে এই ছেলেটাকে আপনি চিনেন নাকি, আপনার ছেলেকে রনিকে জিজ্ঞেস করেন। তো রতন মিয়া বলে দেখেন হুজুর, আমি আমার ছেলেকে জিজ্ঞেস করবো ঠিক আছে, কিন্তু আমার ছেলে তো ঠিকভাবে কথাই বলে না, ও তো শুধু সারাদিন একটাই কথা, ভয় লাগে, ভয় পাই, আর খাওয়ার সময় খিদে লাগলে বলে শুধু খাবে, এর বাইরে কিছু বলে না। আর এই আর কি। তো তখন হুজুর বলে যে আপনি যান, চেষ্টা করে দেখেন যে পারেন নাকি এটা কিছু করতে। তো তারপর নাকি ওই রতন মিয়া যায়, ও ওনার ছেলেকে জিজ্ঞেস করে তুই কি রাজীব শাহ নামে কারো চিনস? তখন রনি বলে যে না, আমি এই নামে কারো চিনি না, আমাকে এই নাম নিয়ে কিছু বলবা না, আমার ভয় লাগে। তখন ওই রতন মিয়া ওর ছোট ছেলে কেউ জিজ্ঞেস করে, রাসেলের জিজ্ঞেস করে যে বলে দেখো, তুই কি তোর বড় ভাইয়ের এরকম কোনো বন্ধুরে চিনস নাকি যার নাম রাজীব সাহা বা এরকম নামে কাউকে চিনস? দেখে যে না, কোনো সমাধান নাই, এবং আশেপাশের বন্ধুদের কাছ থেকে খবর নেয় যে রাজীব শাহ নামে কেউ কাউকে চিনে নাকি, মানে কোনো বন্ধুই নামে নাই। এরকম নাকি 2 দিন খোঁজ নেওয়ার পর কোনো বন্ধুর নামই পায় না যে রাজীব সাহা এরকম। তো ওটা দেওয়ার পর হুজুরকে বলে এসে রতন মিয়া যে হুজুর, আমি তো রাজীব সাহা নামে ওর কোনো বন্ধুর নাম পাই না। তো হুজুর বলে আচ্ছা ঠিক আছে, আমি আপনার বাসায় যাব আগামী এরকম 3 দিন পরে। তো আপনি যে কাজটা করবেন, আপনি আগামীকাল, মানে আজকে তো চলেই গেছে, বলতেছে আপনি আগামীকাল থেকে আগামী 3 দিন আপনি আপনার ছেলেকে নিম গাছের পাতার এবং গরম পানির মধ্যে চুবায়, ওই গরম পানি আর মানে ঠান্ডা পানি মিক্সড করে ওকে গোসল করাবেন 3 দিন, এবং এটা জোহরের আগে ওকে গোসল করায়, জোহরের নামাজগুলো পড়া মানে প্রতি ওয়াক্তে নামাজ পড়তে হলো, এবং জোহরের আগে ওর গোসলটা করাবেন সবসময়, এবং জোহরের যে নামাজটা পড়বেন ও পড়বে সেটা যাতে ও চেষ্টা করবেন, আপনারা যদি বাসায় 3 জনও থাকলাম 2 জন ছেলে, আপনার জামাতে নামাজটা পড়বেন 3 জন মিলে হলে, যদি মসজিদে যেতে না পারে। আর আমি যেদিন আসবো সেদিন হচ্ছে 3 দিন পরে, আমি এরকম মাগরিবের পরে আসবো, এবং যখন আসবো সেদিন আপনি সকালবেলা বাজারে গিয়ে আপনি দেখবেন সবচেয়ে বড় গরু যেটা, সেই গরুর দাঁতে মানে জবাই করার পর যে দাঁতের চোয়ালের যে হাড়ের অংশটা আছে, এটা আপনি শুধু আপনার বাসায়, আমি যেখানে থাকবো আপনার বাসায়, আপনার ছেলে যে খাট হোক বা যে রুম হোক, ওই রুমে আপনি কোথাও এটা পলিথিনে পেঁচে রাখবেন, আর কিছু করা লাগবে না, আপনি যান। তো সেই অনুযায়ী 3 দিন পার হয়। তো হুজুর নাকি সেরকম ওই সন্ধ্যার পরে ওই ইয়ার বাসায় যায়, রতনীদের বাসায় যায়, রতন মেয়ের বাসায় যায়। তো রনি এরকম খাটের মধ্যে বসা, তো হুজুর দেখেই বুঝে যে না, ওকে দেখলে নাকি বোঝা যাচ্ছিল যে ওকে কোনো একটা কিছু আসর করছে বা কিছু একটা খারাপ নজর ওর উপর পড়ছে। তো হুজুর এটা যখন ওই ওই রতন মিয়াকে জিজ্ঞেস করে যে আপনি কি সবকিছু ঠিক মতো আছেন, রতন বলছে হ্যাঁ আমি আছি। তো হুজুর রনিকে জিজ্ঞেস করে যে বাবা, তোমার কি সমস্যা হয়েছে, তুমি কি রাজীব শাহ নামে কাউকে এরকম চিনো? তো ওই রনি নাকি বলতেছে না, আমি এরকম নামে কাউকে চিনি না। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি মানে ও মানে একটু দূরে দূরে ছিল হুজুরের। তো বলছে তুমি কাছে আসো। কাছে আসার পর নাকি হুজুর ওকে ওই যে হ্যান্ডশেক যেরকম করে ওনাকে হাতটা ধরছে, ধরে বলতেছে যে আমার নাম এরকম, হুজুরের নাম বলে আমার এরকম, আমি এরকম হুজুরের ওইরকম মাদ্রাসার শিক্ষক, তোমার কোনো ভয় নাই, তোমার যে কোনো সমস্যা তুমি আমাকে বলতে পারো। তখন নাকি রনি হুজুরকে মানে কোলাকুলি করলে যেরকম জড়ায় ধরে, এরকম জড়ায় ধরে খুব কাঁদতেছে, আর বলতেছে হুজুর আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে মাসুম আমার সর্বনাশ করছে, মাসুম সব জানে। তখন হুজুর বলতেছে ঠিক আছে তুমি বসো, আমি দেখতেছি মাসুমটাকে। তখন ওই রতন মিয়াকে বলে যে মাসুম নামে ওর কোনো বন্ধু বা কেউ আছে আপনার জানাশোনা? তখন রতন মিয়া বলে যে হ্যাঁ, মাসুম তো আমাদের পাশের বাড়ি থাকে। তো বলতেছে যেমনি পারেন ওকে ডাকেন বাসায়। তো এখন সেই সময় নাকি মাগরিবের পরে ঠিক এশার ওয়াক্তের আগেই তখন ওই মাসুমকে মাসুমের বাসায় মাসুমের খোঁজ নিয়ে মাসুমকে ডাকা হয়। তো হুজুর মাসুমকে বলতেছে যে মাসুম দেখো, কিছু মনে করবা না, আমি এরকম ওরকম মাদ্রাসার শিক্ষক, তুমি হয়তো আমাকে চিনতে পারো এরকম। তো যেটা কথা হয়েছে যে রনি তো বেশ কয়েকদিন ধরে অসুস্থ, হয়তো তুমি পাশের বাসায় থাকো, তুমি হয়তো জেনে থাকবা। তো রনিকে একটা তাবিজ করা হয়েছে, এবং আমি তো মানে জিন দিয়ে বা যেটাই হোক
মন্ত্র পড়ে হোক বা জিন দিয়ে হোক যেভাবে হোক আমি বুঝতে পারছি যে তাবিজটা তোমার মাধ্যমে হয়েছে বা তুমি করছো। এখন তুমি সত্য সত্য কথা বলো, তুমি এটা আসলে কি করছো। আর যদি সত্য কথা না বলো তাহলে তোমার বাবা মাকে জানাবো। তখন মাসুম তো স্বীকার করেই না, সে বলে যে না হুজুর এটা আমি করিই নাই, এখন এগুলো তাবিজ মানে কোনোভাবেই স্বীকার করে না। তখন হুজুর বলে ঠিক আছে তুমি স্বীকার না করলে তো কিছু করার নাই, তাহলে আমি জিন এনে হাজির করি। মানে একটু ভয় দেখাচ্ছিল ওই মাসুম ছেলেটাকে। তো যখন এরকম ভয় দেখাচ্ছিল তখন মাসুম যখন স্বীকার করেই না, তখন হুজুর বলতেছে রতন মিয়াকে যে আপনি লাইটটা বন্ধ করেন, আমি এখন জিন আনতেছি। এবং যদি জিন আনি তখন মাসুমকে ভয় দেখা বলে যদি জিন আনি তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে। তখন মাসুম স্বীকার করে যে না আমি বলতেছি কি হয়েছে। তখন ওই মাসুম বলে যে আসলে হয়েছে কি, রনিত তো কয়েকদিন পর বিয়ে, তো ওর সাথে যে মেয়েটার বিয়ে হবে ওই মেয়েটার নাম তো সোমা। তো সোমাকে আমাদের এক বন্ধু আছে রাজীব সাহা নাম, সেই হিন্দু ছেলেটা ওই সোমা মেয়েটাকে পছন্দ করে। তো এখন ও পছন্দ করতে ওই রাজীব সাহা সে চাচ্ছিল না যে রনির সাথে সে সোমার বিয়ে হোক, এর জন্য সে রনির নামে তাবিজ করছে। তো এখন বলতেছে যে তাবিজটা কীভাবে করছে আমাকে বলো। তো ওটা একটু ভয় লাগে আমার, এটা আমি শেয়ার করতেছি আপনাদেরকে। সো সে মাসুম বলে যে এই তাবিজটা ময়মনসিংহের মর্গে, মানে আমরা একটা লাশের থেকে একটা চুল কাটি, চুলের একটা অংশ নেই। তো ঘটনাটা একটু বলি জিনিসটা হয়েছে যে ওই রাজীব সাহা নাকি সে ময়মনসিংহে কোন এক কবিরাজের কাছে গেছিল যে রনির নামে তাবিজ করবে যাতে রনি ওই মেয়েটাকে বিয়ে করতে না পারে। তো তাবিজটা ওই কবিরাজ বলছিল ঠিক আছে তোমরা একটা হিন্দু মহিলা বা পুরুষ যেই হোক ওইটার লাশের এক আঙুল চুল নিয়ে আসবা, আমি তাবিজটা পেঁচাই দিলে ওই তাবিজটাকে কোনো একটা শ্মশান আছে, শ্মশানের মধ্যে গিয়ে এই তাবিজটা মাটি চাপা দিয়ে আসবা, শ্মশানে যে কোনো জায়গায় হোক ওইখানে মাটি চাপা দিয়ে আসবা, দিয়ে আসলে দেখবা এর অনেক এরকম ক্ষতি হইতে থাকবে এবং ও একটা সময় অসুস্থ হয়ে গেলে পাগলের মতো হয়ে গেলে তখন দেখবা যে ওর আর বিয়ে শাদী কিছুই হবে না, সোমা হোক বা যেই হোক ওনার সাথে বিয়ে শাদী হবে না। তো তখন সেই মাসুম বলে যে দেখেন আমাদের এরকম দুসম্পর্কে একটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ড এরকম মর্গের ডোমে কাজ করে। তো আমরা ওকে বলে রাখছিলাম, প্রায় 1 মাস লাগছিল আমাদেরকে এই লাশ পাওয়ার জন্য। তো 1 মাসের মধ্যে এরকম একটা সুইসাইড কেসের একটা একটা লাশ আসছিল এরকম একটা মহিলার। তো ওই আমরা কোন যেভাবেই হোক আমরা ওই মহিলার চুলের 1 আঙ্গুল পরিমাণ কেটে পরে ওই রাজীবের কাছে দিয়েছিলাম, রাজীব নিয়েছিল এটা। রাজীব মাসুম বলে যে আমি সবাই গেছিলাম, তো আমরা 3-4 জনকে ওইরকম যেভাবে চুলটা নিয়েছি নিয়ে পরে আমরা তাবিজ করে ওইরকম শ্মশানে ময়মনসিংহের কোনো একটা শ্মশানে এটা আমরা পুঁতে আসছি। তো এখন তখন হুজুর বলে যে ঠিক আছে পুঁতে আসছে, এখন তুমি রাজীব শাহ যেখানে আছে ওখানে ওকে আমি ওই হুজুর বলে যে এখন তো এশার ওয়াক্ত হয়ে গেছে, আমি নামাজ পড়ে আসি, তুমি যেভাবেই হোক এশার পরে আমি রাজীব শাহকে দেখতে চাই এবং তুমি যেমনি পারো ওকে ম্যানেজ করে আনবা, এত কিছু আমি বুঝি না। তো মাসুম বলে আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি। তো ওই পরে বলে যায় হুজুর আপনি আমার যাতে কোনো ক্ষতি না হয় দেখবেন। তো হুজুর একটু ভয় দেখা যায়, দেখো তুমি রাজীব শাহকে যেভাবে পরে ম্যানেজ করে আনবা, যদি তুমি আনতে না পারো তাহলে কিন্তু তোমারই ক্ষতি হবে। তো হুজুর এরকম নামাজের পর আসার পর ওই মাসুমকে ডাকে, মাসুম তো রাজীবকে আনতে পারেই না, দেখতেছে অনেক সময় লাগতেছে। পরে মানে এরকম রাজীব অনেক কষ্টে নাকি হুজুর পরে ডিটেলসটা আমাকে বলেন, বলে অনেক কষ্টে এরকম রাত 10টা 10:30টার দিকে পরে রাজীব সহ আর 2-1 জন সহ মাসুম সৌরা নাকি আসে, সেই রনিদের বাসে আসে। তখন রাজীবকে পুরো ঘটনা বলে, রাজীবও সেম কথা স্বীকার করে এবং রাজীবকে হুজুর বলে যে দেখো জন্ম মৃত্যু বিয়েগুলো তো আল্লাহর হাতে, এখন তুমি যে কাজটা করছো রনির নামে, তোমার যদি মেয়েটাকে ভালো লাগতো, মেয়ে যদি তোমাকে পছন্দ করে তাহলে তুমি সরাসরি বলতে পারতো, তোমাদের তাবিজ করার কোনো দরকার ছিল না। তো তখন সেই রাজীব সাহেব বলে যে না আসলে আমি তো হিন্দু, মেয়ে তো মুসলিম, আমি জানি সে কখনো বিয়ে করবে না, তো আমি এরকম রাগের বসে এরকম তাবিজটা করছিলাম, এটা আমার ভুল হয়ে গেছে, হুজুর আমার কোনো ক্ষতি করেন না, আমি যেমনি পারি কালকের মধ্যে তাবিজ আপনাকে বুঝাই দিব। হুজুর বলতেছে তুমি তাবিজ বুঝাই দিবা ঠিক আছে, তুমি এরকম কালকে জোহরের পর আমার কাছে আসবা। আর রতন মিয়া মানে রনির বাবাকে বলে যে আপনি টেনশন করেন আপনার ছেলে সুস্থ হয়ে যাবে, যেভাবে সুস্থ হয়ে যাবে। আর রনিকেও ওই হুজুর মাথার মধ্যে হাত বলে কিছু ঝাড়ফুঁক দিয়ে এসে পরে বলে তুমি বাবা সুস্থ হয়ে যাও, ভয় পাবা না। তো তারপর এরকম পরের দিন নাকি এরকম জোহরের পর এরকম তাবিজ নিয়ে আসে এবং হুজুর নাকি সেই তাবিজটা পাওয়ার পরে চুলগুলা মানে ওই যে মহিলার যে চুলটা ছিল চুলের প্যাঁচগুলা দিয়ে তাবিজটা গিট খুলে এবং চুলগুলা নাকি পোড়ায় ফেলে এবং রতন মিয়াকেও ডাকে এবং ওই রাজীব সাহা মাসুমের তো থাকেই। তারপর সেই রতন মিয়াকে হুজুর বলে যে আসলে যে মহিলার চুল ছিঁড়ছিল এটা, সেই মহিলাটাকে হয়তো আপনার ছেলের কোন স্বপ্ন দেখতো এবং মহিলাটা ওই যে হাত দিয়ে ইশারা করে কিছু চাইতো বা এরকম বলতো না, এটা হয়তো মহিলার চুল যে কাটছিল ওটা চাইতো, অসুবিধা নেই কোনো সমস্যা নাই, আমি চুলটা এরকম পরাই দিছি, এটা আর কোনো সমস্যা আপনার ছেলের হবে না, হয়তো সে কয়েকদিন অসুস্থ থাকতে পারে। তো আপনি আপনার ছেলেকে প্রতি ওয়াক্তের মানে নামাজ পড়ে ওকে নামাজ পড়াবেন এবং যেভাবে হোক নামাজ পড়াবেন এবং ওকে একটু ঝাড়ফুঁক দিবেন এবং সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস এরকম পরে ওকে ঝাড়ফুঁক দিবেন। আর যত ভালো মানে
খাবার আছে একটু ভালো খাবার দিবেন, কারণ ও অনেকদিন ক্ষুধার্ত তো একটু খাইতে চাইবে। আর এমন ভয় পাবেন না যে খিদা লাগ, মানে ও বেশি খাইছে থেকে এটা মনে করবেন না যেটা জিন খাচ্ছে, তো এরকম নাকি অনেক বুঝার হতো আমি আগে। তো না, তারপর নাকি এরকম প্রায় 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়, তারপর আস্তে আস্তে নাকি সেটা অনেক সুস্থ হয়। তো এটাই আমাকে হুজুর বলে যেরকম একটা কেস উনি হ্যান্ডেল করেছিল, এটা ওনার বেশ ভয় লেগেছিল। হুজুর আমাকে বলে যে বেশ ভয় লাগছিল যে ছেলেটা যেরকম আচরণ করতেছিল, এরকম যে মানে লাশের থেকে চুল কেটে এরকম কেউ তাবিজ করতে পারে, এটা নাকি হুজুর কখনো কল্পনা করে না। এটা উনি আমাকে শেয়ার করে। তো এই ঘটনাটা এটাই আপনাদের কাছে শেয়ার করে, আশা করি আপনাদের ভালো লাগছে লেগেছে। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন শফিউল আমান বাংলাদেশের কোন একটি চরাঞ্চল থেকে। শফিউল লিখেছেন তার তো অভ্যাস নিজের, সেটা টেক্সটেও লিখেছেন যে তার ঘোড়া এরকম তিনি প্রায়ই তাদের নৌকা আছে, পারিবারিক নৌকা, সেটা নিয়ে তিনি বেরিয়ে যান। তিনি খালে যান, খাল দিয়ে সামনে চলেন এবং অন্ধকারে বেশ লাগে, বিশেষ করে জ্যোৎস্না রাতে নাকি বেশ লাগে দেখতে। এমনকি বৃষ্টির রাতেও আলাদা একটা ফিল পাওয়া যায়, বড় বড় ঢেউ ওঠে কিন্তু ফিলটা অন্যরকম। তো এরকম আরও কিছু মানুষ আছে যাদের এই ধরনের অভ্যাস আছে, তারা এরকম করেন। তো শফিউল এরকম বন্ধুদের সাথে আড্ডায় মাঝে মাঝে তারা বন্ধুরা বেরোয়, 2-4 জন মিলে যান, ঘুরে আসেন, এরকম খাল বেয়ে অনেক দূর দূরান্ত পর্যন্ত যান। তো একবার তার বন্ধুদের সাথে এরকম আড্ডা বসে, এই নৌকায় বসেই তাদের চাঁদনি রাত ছিল, এবং তখন বিভিন্ন জন বিভিন্ন রকম ঘটনা বলেন। তো শফিউল তার এক বন্ধু পারভেজের কাছ থেকে এই ঘটনাটা শুনেছেন, এবং পারভেজ তাদের এক দুঃসম্পর্কের চাচার সাথে ঘটনা শেয়ার করেছেন সেদিনকার আড্ডায়। তো সেই চাচার নাম ছিল সবুজ, এবং তিনি ছিলেন পেশায় একজন কৃষিজীবী। তিনি কৃষিকাজ করতেন এবং থাকতেন সেই চরাঞ্চলে। তার যে এলাকা, তার যে বসতভিটা, মানে তিনি তো থাকতেন তার বাবার বসতভিটায়, সেটার আশেপাশে বিস্তীর্ণ জায়গা, শুধু খোলামেলা এবং অনেক ফসলের বিশাল মাঠ। তো দেখা যেত যে তাদের নিজের জমি জমাই অনেক দূর, এবং তারপরে আরও মানুষের জমি জমা আছে। মোটামুটি ওখানে একটা বসতভিটার থেকে আরেকটা বসতভিটার দূরত্ব অনেক বেশি। এক উঠোন থেকে বের হলে আরেকটা উঠোন অনেক দূরে দেখা যায়, মানে বিশাল বিস্তীর্ণ প্রান্তর, এবং এর মাঝে অনেক জমি আছে যেগুলো চাষাবাদও হয়নি। তো এই চাষাবাদগুলো ছিল এরকম, তারা নিজের জমিতে চাষ করত এবং বিভিন্ন রকমের আলাপ আলোচনা করে অন্যের জমিতেও যদি প্রয়োজন হতো, যার লোক বেশি আছে তিনি তাদেরকে দিতেন। তাদের মধ্যে মানে এগুলো কন্ট্রাক্ট হতো টাকা পয়সার জন্য। তো সবুজ এই কন্ট্রাক্টে যেতেন মাঝে মাঝে, মানে তার বাবা যখন কন্ট্রাক্ট পেতেন এবং তারা যেতেন, তাদের জমিতেও হেল্প করতে আসতো, তারাও যেতেন। তো এরকম এক সময় তাদের ওইখানে বিশাল এক চরের ওইখানে তাদের হলো, তাদের জমি জমার কিছু বেরোলো আর কি। ওই যে তারা মেপে টেপে নেয় যে এখানে তাদের চর উঠছে, চরের এখানে তাদের জায়গা আছে, ইত্যাদি ইত্যাদি। তো নতুন চর, নতুন জায়গা বের হয়েছে, এগুলো হিসাব টিসাব করলেন সবুজের আব্বা সবুজকে নিয়ে, এবং মোটামুটি সেখানে আরও অনেক মানুষের সাথে মিলেমিশে তারা একটা মানে ব্যবস্থা করলেন যে এই জায়গাটা এরকম হবে, এখানে এটা করবো, এখানে ওইটা করবো, এবং একটা অংশ গেল পশু পালনের জন্য। তো যাই হোক, তাদের সবার সাথে কম্বাইন্ড নিয়ে আলোচনা হলো যে এই জায়গায় অমুকের ছেলেরা আসবে, তারা মিলে কাজ করবে আরও লোকজন নিয়ে। আর এই পশুপালনের ব্যাপারটাও যে যার যার কয়টা এখানে পশু থাকবে পালনের জন্য, তাদের সবাই হিসাব করে রাখা হবে। যাই হোক, টোটালি এটা একটা কম্বাইন্ডলি ওয়ার্ক হলো এই নতুন চরের ওইখানে। যাদের জমি হয়েছে তারা মিলেমিশে কাজটা করবেন, ফাঁকা জায়গা, এবং সেখানে ওরকম একটা গোয়াল ঘরের মতো তৈরি করা হলো তো পশু রাখার জন্য। আর একটা ছোট্ট ঘর তৈরি করা হলো যেখানে যারা কাজ করবেন তাদের মধ্যে 2 জন মানুষ পাহারা থাকবেন, কারণ পশুগুলো থাকবে, ফসলের চাষ হবে। তো একবার দায়িত্ব পড়লো হচ্ছে সবুজের সেখানে যাওয়ার, মানে তাদের পরিবার থেকে সবুজের দায়িত্ব পড়লো, এবং তিনি তার বাবার কথায় ওখানে গেলেন। সবুজ অনেক সাহসী ছিলেন, এগুলো নিয়ে তিনি চিন্তা করতেন না, খোলা প্রান্তর। এবং তিনি ওখানে এই চরটা নতুন উঠছে, কিন্তু এই চরটা নিয়ে অনেক কথা শুনছেন তিনি তার বন্ধুদের কাছে বা আরও কিছু বয়স্ক মানুষের কাছে, যে ওই চরটা নাকি ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে ওই চরের ওই পাশে একটা জঙ্গল আছে, বেশ একটা খালের মতো, ওই খালের ওই পারে একটা চিকন খালটা পার হয়ে গেলে ওইটা আবার অনেক আগের থেকেই জেগে আছে, কিন্তু ওইখানে ওই যে জঙ্গল বন বা ওইখানে যেই হয়েছে ওই জায়গাতে মানুষ যায় না। কেন যায় না? মানুষ ভয় পায়। কারণ কি, ওখানে নাকি একটা বাসা ছিল, সেই জায়গায় একজন মানুষ বসবাস করতেন, তিনি প্রতিপত্তিশালী ছিলেন, বেশ অর্থবিত্ত ছিল তার এখানে। তো একবার নাকি তার বাড়িতে ডাকাত পড়ার পর তাদের পুরো পরিবারকে ওখানেই শেষ করে দেয় সবাই। শেষ করে দেওয়ার পর থেকে ওই বাড়ি অনেকদিন পড়েছিল,
মানুষজন, গ্রামের মানুষজন অনেকে গেছে সেখানে, যেহেতু অনেকের সাথে উনি পরিচিত ছিলেন, বেশ প্রভাবশালী মানুষ ছিলেন। তো গিয়ে ওই বাড়িতে অনেকে দেখছেন, আবার অনেকে নিয়ে গেছেন জিনিসপত্র। এটা যেটা হয় আর কি, যে একটা জায়গা দেখতে গিয়ে অনেকে ওখান থেকে জিনিসপত্র নিয়ে আসছেন। একটা সময় জায়গাটা পরিত্যক্ত হয় এবং ওই যে প্রতিপত্তিশালী মানুষটা ছিলেন তার পরিবারের মানুষরাও ওই জায়গার আর ডিস্ট্রিবিউশন করেন নাই। তারা শহরে থাকতেন, তারা ডিস্ট্রিবিউশন করেননি। মোট কথা ওইটা একটা পোড়ো বাড়ির মতো হয়ে গেছে এবং ওই জায়গাটার আশেপাশে বেশ গাছগাছালি জন্মায় গেছে, আগাছা জন্মায় গেছে অন্যরকম। তো ওইটা কিন্তু ওই নতুন যে চর জাগছে তার খুব কাছেই একটা ছোট খালের মতো আছে, খালের ওই পাশে। তো ওইটা নিয়ে অনেক কথা। এবং এই যে এই চরটা যখন জাগতেছিল, এখানে যখন ধীরে ধীরে মানে চর জেগে উঠতেছে, তখনই নাকি মানুষ অনেকে বলতো যে এই চরের মধ্যে মহিলা কাঁদতে দেখছে, বসে বসে কাঁদতেছে চরের মধ্যে খোলা, মানে যখন মানে চর তো আর এইভাবে জাগে না হঠাৎ করে পুরোটা, যে অংশটা শুকনো ওখানে নাকি মানুষ দেখছে রাতের বেলা, দূরে যারা মাছ ধরতো তারা দেখছে যে এখানে মাঝখানে বসে এক মহিলা কাঁদতেছে, এটা সাদা শাড়ি পরা, মাথা নিচু করে 2 হাঁটুর মধ্যে মাথা দিয়ে কাঁদতেছে। তো ওরা মানে প্রচন্ড ভয় পাইছে দেখে যে এখানে এরকম একটা মেয়ে মানুষের গভীর রাতে আসবে কিভাবে। তো যাই হোক, এইসব ঘটনা কিন্তু সবুজ শুনছেন এবং সবুজ শুনে চিন্তা করছেন যেটা কোনো ব্যাপার না, আমি যাই, আমার সাহস আছে। তো তিনি গেলেন তাদের পরিবারের পক্ষ থেকে। তো যেদিন তার প্রথম কাজ পড়ছে, তিনি ওই দুপুরের পরে বিকালের দিকে চলে গেছেন ওইখানে। তো তাদের বাসার নৌকা যেটা, সেটা নিয়েই তিনি গেছেন বাইতে বাইতে, যে ওখানে ঠেকছেন, ঠেকে তার নৌকা বাঁধলেন। বেঁধে দেখতেছেন যে এখানে আরও নৌকা আছে, আরও 2টা নৌকা বাঁধা আছে। একটা সম্ভবত মালপত্র টানার জন্য, এটা একটু বড়, আর আরেকটা ছোট হচ্ছে এখানে যে আরেকজন আছে অন্য পরিবারে এখানে। তো তিনি হেঁটে গেলেন, যে দেখতেছেন যে ওখানে ওই 2জন বসে বসে কথা বলতেছে, ওই যে ঘর তৈরি করছে থাকার জন্য। বেশ সুন্দর বাতাস, বিকেলের চরের বাতাস আসতেছে, বেশ সুন্দর, গা জোড়ায় গেল। আর দূরে চাষাবাদ হয়েছে, যে ফসলের মাঠ থেকে মানে একদম ফসলের ক্ষেতটা একদম ঢেউয়ের মতো দুলতেছে, এরকম সুন্দর, একেবারে সোনারাঙা রোদ পড়ছে এখানে, অসাধারণ লাগতেছে। তো সবুজের কাছে খুব ভালো লাগলো যে বাহ সুন্দর, তো কয়েকদিন থাকলাম, কাজ করলাম, ভালোই তো। তো তিনি তাদের সাথে হাত নাড়লেন, তারাও দেখছে, বোঝে কি অবস্থা ভাই, কেমন আছেন। তো এসে গল্প গুজব হইলো, বললো যে কি করছেন কাজ, এসে বলে যে এই ওইখান থেকে এই নিয়ে গেছে, তো ওইখানে আসেন দেখায় আপনারে। নিয়ে গেল তাকে নিয়ে যে সেখানকার গোয়ালের সেই গরু টুরু যা ছিল এগুলো দেখালো, বললো কাউন্ট দিল, সেও কাউন্টের মধ্যে থাকলো, বললো যে এই তো ঠিক আছে, তো আমাদের হিসাব ঠিক আছে তো, বলে হ্যাঁ। এই তো আর কি করার, বলে আর তো কিছু করার নাই রে ভাই, কালকে সকালে রাত্রে আমরা ভাত রান্না করে খাবো, ভর্তা টর্তা করে, মানে তারা খাবারের মেনু চিন্তা করলো, রাত্রে খাবো, রাত্রে ঘুমায় যাবো, কালকে সকালে কাজ। বলে ওই দিকে ওই যে মানে যেখানে যেই জমিটাতে কাজ করতে হবে পরের দিন, সেটা ওই পাশে জমি প্রিপেয়ার করতে হবে, ওইটার ওখানে বীজ বপন হবে আর কি এই সময়। তো যাই হোক, গল্প গুজব করতে করতে তাদের সন্ধ্যা নেমে এলো, সন্ধ্যা কেটে গেল, রাত হয়েছে, রান্না বাড়ার আয়োজন চলতেছে। তো ভাত রান্না হচ্ছে, তো ওই যে 2জন ছিল আর সে 3জন, একজন করতেছেন রান্না বাড়া, ওখানে তো আর ইলেকট্রিসিটি নাই, ওই কুপির আলোতে কুপি জ্বালায় কাজ করতেছে। তো সবুজ আরেকজনের সাথে বের হয়ে আসছেন, তার নাম হচ্ছে আরমান। তো আরমান আর তিনি বাইরে আসছেন যে সবুজের একটু ধূমপান করার অভ্যাস আছে, ধূমপান করবেন, গল্প করবেন। তো বলতেছে যে আমরা ভিতরে থেকে কি করবো, তো রান্না করতেছে, আসেন। তো বের হয়ে আসছে, এসে গল্প করতেছে, খুব সুন্দর, আকাশে চাঁদ উঠছে, একদম জ্যোৎস্নায় চারিদিকে ছেয়ে গেছে, ফসলের মাঠের উপর জ্যোৎস্নার আলো পড়ে অন্যরকম লাগতেছে। আর এই পাশে খাল, খালের পানিতে চিকচিক করতেছে, এই পাশে নদীর পানি এসে ছলাৎ ছলাৎ বাড়ি মারতেছে, অন্যরকম একটা পরিবেশ আর কি। তো গল্প করতে করতে তো ওই আরমান শুরু করলো, ভাই এখানে কিন্তু ভয়ের ব্যাপার আছে। মানে বলে কালকে রাত্রে কিন্তু আমরা কেমন শব্দ পাইছি। বলে কিভাবে? মনে হলো মানে মেয়ে মানুষ কাঁদতেছে। তো সবুজ তখন আরে ধুর বাদ দেন এগুলো, বলে আমরা ভয় দেখানোর চেষ্টা করেন না, আমি অনেক শুনছি এই কান্নার শব্দ, আমিও মানুষের কাছ থেকে শুনছি যে এখানে এরকম কান্নার শব্দ আসে, কে বলে কান্দে। না ভাই সত্যি শুনছি, আমার মধ্যে সত্যি শুনছি। মানে আপনি বিশ্বাস করেন, কিরিয়া কেটে বলতেছি, শুনছি, আমি শব্দ শুনছি এখানে। তো সবুজ ওই আরমানের বলার ভঙ্গিতে একটু হয়ে গেল, বলো যে কোথায়? রাত্রেবেলা মানে সেই আরমান এবং তার সঙ্গী 2জন, ওই সময় 2জনই ছিল। তো তারা 2জনই ঘুমানোর প্রিপারেশন নিয়েছে। তো তাদের যে এখানে ঘর করা, সেটার মধ্যে আসলে পার্মানেন্ট কোনো সেটেলমেন্ট নাই। তারা ওই মাটির উপরে খড় ফেলে তার উপরে যে শীতল পাটির মতো বিছানো আর কি, সেটার মধ্যে নিজেদের মতো বিছনা করে নিছে। তো ওই রুমে চাইলে 4জন থাকতে পারে। তো তখন তারা 2জনই ছিল, এই সবুজ আসাতে আজকে 3জন হলো। তো 2জন 2 পাশে তাদের বিছানা করছে, বেশ আরামদায়ক, হ্যাঁ মানে খুব সুন্দর, মানে নিচে খড় দেওয়াতে বেশ আরামদায়ক হয়ে গেছে। তো শুয়ে 2জন গল্প করতেছে, বিভিন্ন গল্প। তাদের একটা হ্যারিকেন ছিল, হ্যারিকেনটাকে একদম ডিম করে দিয়েছে, ঘুমানোর আগে নিভাই দিবে, এখন গল্প করতেছে 2জন। তো হঠাৎ করে আরমানের সাথে যে সঙ্গী, সে বলতেছে যে ভাই কেন একটা শব্দ পাচ্ছেন?
আরমান বলে কি শব্দ? বলে ওই দেখেন দূর থেকে একটা শব্দ আসতেছে মনে হচ্ছে কোথায়, এটা কি মানে কুকুর কান্দে নাকি? বলছে না, কুকুরের কান্নার মতো তো লাগতেছে না, কান পেতে বলতেছে আর কি আরমান। তার কাছে মনে হচ্ছে যে কেমন একটা কান্নার শব্দ, মানে মানুষ যেভাবে কাঁদে, ফুপায় ফুপায় কেঁদে কেঁদে উঠে এরকম। অনেকক্ষণ দুইজনই চুপচাপ শুনতেছে, বলে চুপ থাক চুপ থাক। তো তখন আরমান বলল যে এখানে অনেক খারাপ কথা আছে রে। তখন তার সঙ্গী আবার আরমানের থেকে সাহসী, তিনি বলছেন যে চলেন যাই দেখে আসি বাইরে কি অবস্থা। তো আরমান তার সঙ্গীকে বলে যে না, বাইরে যাওয়া লাগবে না, চুপচাপ শুয়ে থাক, এখানে শুনছি যে এখানে এরকম খারাপ জিনিস আছে, এরকম খোলা চর, শুধু দুইজন মানুষ আমরা, আমাদের এসব দেখা দেখির দরকার নেই। তো তার সঙ্গে বলে যে ভাই একটু দেখিয়ে দিতে। বলে না, কোনো দেখা দেখি লাগবে না, তুই হারিকেনটা কমায় দিয়ে নিভাই দিয়ে শুয়ে পড়। তাই বলে মানে তিনি বলে হারিকেন নিভা তাড়াতাড়ি। তো তার সঙ্গী হারিকেন নিভায় এবং আরমানরা শুয়ে পড়ে দুজনই। এবং শুয়ে সারা রাত মানে অনেকক্ষণ আরমানের নাকি ঘুম আসে নাই, সে নাকি শুনছে যেরকম কান্নার শব্দ, এবং খুবই আশ্চর্য যে এই কান্নার শব্দটা নাকি অনেকটা 3Dর মতো, মানে একবার মনে হচ্ছে দূরে, একবার মনে হচ্ছে তাদের কাছে। এবং মানে যখন নাকি ঘুমায় যায় তার আগে দিয়ে মানে মনে হচ্ছিল যে তাদের যে ঘরটা, সেই ঘরের একদম পাশ থেকেই নাকি শব্দ আসতেছে। তো এই শব্দ মানে বেশ অন্যরকম ছিল এবং বেশ ভয়ের। এগুলো শোনার পরে সবুজ বলে যে ভাই এই চর নিয়ে আমি আগেও শুনছি, আমার বন্ধু বান্ধবরা আলোচনা করে এইসব, বলে যে এখানে এরকম আসে, শুনে কান্নার শব্দ, আর কে বলে দেখছে ওইখান দিয়ে যাওয়ার সময়। তো যাই হোক, এটা হয়তো আপনি ওইভাবে শুনছেন, এইভাবে আপনার কানে আসছে, এছাড়া আর কিছু না। তো ওই লোক আরে না রে ভাই, আপনি দেখছেন ওই যে খাল দেখেন ওইখানে, মানে খালের ওই পারে যে চর, জানেন তো ওইখানে ঘটনা কি? বলে কি মানে কি? বলো এখানে অমকের বাড়ি ছিল আর কি, একজনের নাম বলে যে ওই যে বললাম প্রতিপত্তি এলা লোক, বলে যে তার ঘর ছিল এখানে, ওই ঘর এখনো পড়ে দিচ্ছে, এই ঘরের ঘটনা তো জানেন। তো সবুজ বলে যে হ্যাঁ শুনছি। এই বলে যে ওখানে কিন্তু অনেক উল্টাপাল্টা জিনিস আছে। সবুজ বলে এটাও শুনছি যে ওখানে গেলে সমস্যা আছে। তো বলে ওখানে কোনো মানুষ এখন সাহস করে যেতে পারে না, গেলে কেউ ফিরে আসে না। আরমান বলতেছে সবুজরে। সবুজ বলে এটা কি বললেন ভাই, গেলে ফিরে আসে না মানে কই যায়? আপনি কয়জন এরকম ফিরে আসেন আমাকে হিসাব দেন। আরমানে বলছে। আরমান বলে না রে ভাই, এরকম শুনছি এরকম গেলে ফিরে আসে না, আপনি আমাকে হিসাব দেন যে কে কে গেছে আর ফিরে আসে নাই। বলে সবুজ হো হো করে হাসতে থাকে। তো আরমান এই সবুজের এই হাসিতে একটু অফেন্ডেড ফিল করে, মনে করে যে তাকে নিয়ে মনে হয় মক করতেছে সবুজ, মানে তাকে নিয়ে মানে মজা করলো। তো আরমান বলে যে ভাই শুনেন, আপনার এত সাহস থাকলে আপনি ওখানে যান, আজকে রাত্রেই যান। আপনি যদি ওখানে যে ঘুরে আসতে পারেন, মনে করবো আপনি বীর পুরুষ, আপনি বীর পুরুষ, আপনারা আমি এইটা টাইটেল দিয়ে দেবো যে আপনি বীর পুরুষ, আপনি এখানে গেছেন, ঘুরে আসছেন। তো সবুজ বলতেছে এইটা কোনো ব্যাপার, এ তো কোনো ব্যাপারই না রে ভাই, চলেন ভাত খেয়েই তারপর যাবো। তো দেখা গেলো আর মানে একটু মুখটা শুকায় গেছে, সে বলে ভাত খেয়ে যাবেন? হ্যাঁ ভাত খেয়ে যাবো। থাক দরকার নেই, বাদ দেন, আপনার বীর পুরুষ টাইটেল দরকার নেই। সবুজ বলছে আরে ভাই এত কথা বলেন কে, বলছেন তো যে দেখাবো আপনার, কি অসুবিধা? এমনিও তো আমাদের ওই পাশে যে ক্ষেতটা দেখতে হবে, কাজ করবো না ওখানে, ওখানে তো যাই না এই কোনায়, চলেন আগে ভাত খেয়ে নিই। তো তাই বলে তারা ভিতরে আসে, ভিতরে এসে দেখে যে রান্না মোটামুটি হয়েছে, তারা ভর্তা ভাত খাবে রাতে। তো খাওয়া দাওয়া করলো এবং আরমান চুপ। আরমান যে এই কথা বলে ফেলছে সবুজকে এবং সবুজের চ্যালেঞ্জ নিয়ে ফেলছে, এইটাও আরমানের কাছে একটু অন্যরকম লাগতেছে, যেটা কি ভুল করলো নাকি। তো খাওয়া দাওয়া শেষ, আরমান মনে মনে ভাবতেছিল যে যাক মানে ভুলে যাক, সবুজ যেন ব্যাপারটা মনে না রাখে, এই জিনিসটা মানে তার মনে না রাখলে ভালো। কারণ সে জানে যে সবুজ এর ক্যারেক্টার, সে একটু জানে তাদের ওই গ্রাম অঞ্চলে যে সবুজ একটু রাগচটা আর কি, সে যখন নাকি কোনো কিছু শুনে সে ওই কাজটা করে এরকম আর কি। তো তাদের খাওয়া দাওয়া শেষ হলো, আর দেখা গেল যে সবুজ এই হাতটা ধুইতে ধুইতে এমনি অন্যান্য গল্প করতেছে তাদের সাথে এইটা ওইটা নিয়ে। তো আরমান মনে মনে ভাবতেছে সবুজ মনে ভুলে গেছে ব্যাপারটা, বা ওইটা নিয়ে তার মাথায় নেই। তো যাই হোক, তারা ওই টুকিটাকে কথা বলতে বলতে আবার ঘরের বাইরে আসলো, দেখলো যে চাঁদের আলো আরো উজ্জ্বল হয়েছে, বেশ সুন্দর লাগতেছে, বাতাসটা একটু বেশি, দমকা দমকা হাওয়া আসতেছে মাঝে মাঝে। তো সেই ছোট ভাই সহ বেরিয়েছে। তো সবুজ তখন বলতেছে আরমানকে যে কই আরমান, চলেন ওইদিকে যাই। তো আরমানের একটু অস্বস্তি লাগছে, বলছে কি ভাই আসলেই যাবেন আপনি? বলে আসলে কি আমি আপনাকে নকল কথা বলছি? আপনি বলছেন না, তো এটা একটা চ্যালেঞ্জ আমার জন্য এখন যাওয়া, আমি যদি না যাই এটা আমার জন্য আসলে একটা পরাজয় হবে। আরমান বলে আরে না না, ওইটা এমনি বলছে, আপনারা দূর, আপনার কি যাওয়ার দরকার, ব্যাপার না ওইটা। বলে কি না না না, আরে ভাই রাত হয়ে গেছে, এখানে কি বলেন আপনি? ওই পাশে তো এই আমাদের এই সাইডটা তো অ্যাকচুয়ালি পুরাটাই মানে নৌকা দিয়ে আসতে যাইতে হয়, ওই পাশে কিন্তু ইসের সাথে আছে, ওখানে শিয়াল টিয়াল আসতে পারে। কারে ধুরো চলেন তো কিচ্ছু না, কারে ওইখানে পড়ে রয়েছে এই গাছপালার মধ্যে বাড়ি, কতদিন হিসাব আছে।
তো সবুজ বলতেছে কোনো ব্যাপার না ভাই, আমি যাব, কোনো চিন্তা করেন না। ওই আমি দেখছি যে আপনাদের ওই কর্নারের মধ্যে মশাল বানায় রাখছেন, তো ওই মশাল একটা নিয়ে যাব আমি, জাস্ট নৌকায় করে যাব, যে ওখানে যে ওই পাশে খালটা আর আমি এমনি পার হবো না, নৌকা দিয়েই পার হবো, ওই পাশে যে জাস্ট মশাল জ্বালায় উঠবো, উঠে ওই জায়গায় যাবো, ঘুরবো, এবং আমার কাছে ভালো লাগবে, আমি খুব পছন্দ করি এরকম যাইতে। তার মান বলে তাহলে এক কাজ করি, আমি আপনার সাথে যাই। ছোট ভাইটা বলতেছে না আমিও যাই। বলে না না না, আপনাদের সাথে নিয়ে গেলে তার আমার চ্যালেঞ্জ হলো না, আমি একা যাবো, এটা হলো কথা। আমি আপনাদের একটা প্রমাণ করে দিব যে ওখানে গেলে কিচ্ছু হয় না, এইগুলো আজে বাজে কথা, যে কেউ ফিরে আসে না, এইসব কথা আলাদা আজে বাজে। আপনারা থাকবেন, আপনাদের শুধু একটাই কি, আপনারা চাইলে ওই ক্ষেতের পাশে থাকতে পারেন যেখান থেকে আমি যাচ্ছি, আর যদি চান ঘরে চলে আসতে পারেন, অসুবিধা নেই, আমি নৌকা ঘুরে এদিক দিয়ে নিয়ে আসবো। তো আরমান বললো যে না ভাই এটা ঠিক না, আমি ওখানেই বসে থাকবো। আচ্ছা চলেন। তো তারা গেল, দেখা গেল যে ওখানে যে মশাল ছিল 4-5টা মশাল ছিল তাদের, তো এখান থেকে তারা নিয়ে গেল আর কি, 3টা মশাল নিল, 3জনে নিয়ে ওখান থেকে রওনা দিল। তো হেঁটে নৌকার কাছে আসলো, এসে নৌকার পাটাতনের মধ্যে মশালগুলো রেখে নৌকায় উঠে বসলো, এবং সবুজের নৌকায় নিল সবুজ, এবং আস্তে আস্তে বাওয়া শুরু করলো। তো এই পাশে বসে তাদের ছোট ভাই যে ছিল তিনিও হাত লাগাইলেন, এবং এই নৌকা বাইতে বাইতে চরের পাশ দিয়ে যাচ্ছেন, খুব সুন্দর লাগতেছে। ঘোড়ায় যখন আসতেছেন দেখছেন চরের মধ্যে যে ফসলের মাঠ, সেগুলো উপর দিয়ে বাতাস আসতেছে, একদম এসে সুন্দর একটা ঘ্রাণ দিচ্ছে, মানে কচি ফসলের ঘ্রাণ অন্যরকম সুন্দর। আর চাঁদের আলো পড়ে ঝিকমিক করতেছে, এই পাশের পানি, আর ওই পাশে গাছপালাগুলো বাতাসে একদম হেলে দুলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো তারা ঘুরতে ঘুরতে একদম এই পাশে চলে আসলো, যেই পাশে যেই ক্ষেতটাতে তারা কাজ করবে ওইখানে। এটা কিন্তু বেশ মোটামুটি ভালো ডিস্টেন্স, চর অনেক বড়, এই মাথা টু মাথা অনেক অনেক বড়। তো এই নৌকা দিয়ে আসতেই বেশ খানিকটা সময় লেগে গেছে তাদের। তো বুঝলো যে হেঁটে আসলে অনেক সময় লাগতো। তো যাই হোক, ওখানে এসে রাখলো নৌকাটাকে, ঠিক নেমে তারপর যেই ক্ষেতে তারা কাজ করবে ওই ক্ষেতটাকে দেখলো। এখান থেকে তাদের যে সেটেলমেন্ট, মানে তাদের যে ঘর বা ওখানে গোয়াল, ওগুলো দেখা যাচ্ছে ছোট ছোট, মানে এখান থেকে যে বেশ দূরত্ব এটা বোঝা যাচ্ছে এখান থেকে দেখেই ঘরগুলোর সাইজ, মানে একটা ঘর এতটুকু লাগতেছে আর গোয়াল ঘর আরো ছোট। তো সবুজ বলল আচ্ছা ঠিক আছে ভাই, আমি রওনা দেই ওই পারে, এক কাজ করেন আপনারা এখানে থাকেন, বসে থাকেন, আমি চলে আসবো, ওখানে যে বেশিক্ষণ টাইম নিব না, জাস্ট যাবো, একটু ঘুরে চলে আসবো। আর যদি আপনার কাছে মনে হয় যে ভয় লাগতেছে, বলে একটু হাসলো সবুজ, একটু মানে মুচকি হাসিতে বলে যদি ভয় লাগতেছে তাহলে হেঁটে হেঁটে ঘরের দিকে চলে যান, কারণ আমি তো ভাই নৌকা নিয়ে ফিরতে হবে, আমার এই খাল সাঁতরায় তো আর পার হবো না। তো তখন আরমান দেখা গেলো যে তার মুখটা আরো কালো হয়ে গেছে, কারণ তার মনে হলো যে তার কাছে এখন তার আত্মসম্মানে লাগছে। সে বলছে কেন ভয় লাগবে কেন, আমরা এখানে আছি, আপনি যান ওখানে, আর আপনারা তো ঘোরাও লাগবে না, আপনি জাস্ট ওই পারে যান, যে ওই পাশে উঠে জাস্ট হাত দিয়ে বলবেন এই যে আসছি, যে আপনি আবার চলে আসবেন, তাইলেই হইলো আপনার, মানে আপনি ওখানে গেছেন, এটাই প্রমাণ। তো বলছে প্রমাণের তো কিছু না, আপনি তো দেখতেছেন চোখে, অসুবিধা নেই, আমি যখন ওই পারে যেতে পারবো আমি ভিতরেও যেতে পারবো, আর বেশিক্ষণ লাগবে না, আমি চলে আসবো। বলে সবুজ আজ থেকে নৌকায় উঠে বসে এবং তাদেরকে মশাল দিয়ে দেয় তাদেরগুলা, তিনি একটা মশালই নেন, সবুজ একটা মশাল নেন, নিয়ে তিনি আস্তে করে খুলে ফেলেন, মানে ওখানকার যে নোংর করছেন খুলে নৌকা নিয়ে রওনা দেন খালটা পার হওয়ার জন্য। খাল বেশি চড়া না, ছোট্ট খাল, এটা তিনি পার হয়ে যান। ওই পাশ থেকে দেখতেছেন তিনি এই সবুজ এই চাঁদের আলোতেই যে দুইজন দাঁড়ায় আছে, এখানে আরমান আর তাদের ওই ছোট ভাই আরেকজন দুজন দাঁড়ায় আছে, অন্ধকারের মধ্যে তাদের চেহারা দেখা যাচ্ছে না, আলো পড়ে মানে অবয়ব দেখা যাচ্ছে, বেশ ভৌতিক লাগতেছে। তো সবুজ এটা দেখেই মনে মনে চিন্তা করতেছেন যে আরে পাবলিক, এরা মানুষ দেখলেই ভয় পায়, মনে করে যে কি ওই কোন একটা মানুষ হয়তো চরে দাঁড়াইছে, বা কেউ মনের দুঃখে হয়তো কাঁদছে এখানে বসে রেখে, ওই তারে নিয়ে বানায় ফেলছে একটা ঘটনা। মানে সবুজ এইসব জিনিস নিয়ে খুব একটা কেয়ার করতো না, বা এগুলো বিশ্বাস করতো না আসলে, সেটাই হচ্ছে মূল কথা। সে মনে মনে ধারণা করে নিচ্ছে যে ওই পাশে গেছি, হয়তো আছে কোনো মানুষের বাড়ি, এই নিয়ে কথা প্রচলিত হয়ে গেছে যে একসময় ডাকাতি করছে সেই লোকের ওইখানে, এখন মানুষ ভয়ে যায় না, আবার মানুষজন ওখানে তো লুটতারাজও করছে, যেহেতু যারা গেছে ওখানে ডাকাত চলে যাওয়ার পরে, বা ওখানে যে মানুষ যে রাতের বেলা যে তাদের জিনিসপত্র নিয়ে আসছে অনেকে, তো এগুলো যেহেতু করছে তাদের মধ্যে একটা মানে ভয় এমনি জন্ম নিছে, মানুষেরটা লুটে পুটে খাইলে তার এরকমই মনে হয়, সে আর এত সাহসী মানুষ থাকতে পারে না, তার মনের মধ্যে ভয় কাজ করেই, এগুলো চিন্তা করছে আর কি সবুজ। যাই হোক, এরকম চিন্তা করতে করতেই তার নৌকা চলে আসলো এইবারে। এইবারে এসে সে মানে খুঁজতেছে নৌকাটা বাঁধাবে কোথায়, এখানে এমন ভাবে মানে নল খাগড়ার মতো জন্ম নিচ্ছে যে মানে বাঁধানো কঠিন। তো খুঁজে সে একটা জায়গা তারপরে পেলো, ওখানে সে নৌকার মাথাটা ঢুকাই দিল, গুলিটা ঢুকায় খ্যাচ করে, এবং যে সেখানে সে ডালপালা খুঁজলো কোথায় বাঁধলে ভালো হবে নৌকা, এবং সাথে তো যে অ্যাঙ্করের মতো নিয়ে আসছে, নৌকাটাকে ভালো মতো সে বাঁধলো, টেনে উঠাইলো অনেকটা, যাতে পানিতে আবার ভেসে না যায়। হ্যাঁ, ওখানে এরকম তো আবার আছে নৌকা ভেসে চলে যেতে পারে। তো রেখে তখনও দেখতেছে যে ওই পাশে খালের ওই পাশে ওদেরকে দেখে ভৌতিক লাগতেছে বেশ, ওরা কিন্তু তখনও আছে, ছোট ভাইটা বসে আছে আর আরমান দাঁড়ায় আছে তখনও, কেমন যেন লাগছে, চারটা হচ্ছে তাদের বিপরীতে, জাস্ট অবয়বটা মনে হইতেছে।
তো সবুজ এখান থেকে একবার হাত নাড়লো, তো ওখান থেকে দেখা যাচ্ছে চিৎকার করে বলতেছে আরমান চলে আসেন, যাওয়ার দরকার নাই। সে বলছে আরে থাকেন, আসতেছি, বেশিক্ষণ না বলে সে মশালটা নিয়ে ওই যখন ঝোপঝাড়ের ভেতর দিয়ে সে রাস্তাটা দেখছে অন্ধকার, তো একটু মনের মধ্যে ভয় লাগছে সবুজের কাছে যে হতে পারে যে এখানে সাপ খোপ থাকতে পারে, হ্যাঁ মানে এরকম ঝোপঝাড়ের মতো জায়গা, নলকাটার মতো। তো সে ওখানে দাঁড়ায়, তার কাছে ম্যাচ ছিল, ওইটা দিয়ে সে মশালটা জ্বালাইলো। মশালে আলো লাগার পরপরই মশালটা স্টে করে জ্বলে উঠলো, চারিপাশে ছড়াই গেল আলোটা, মানে দাউ দাউ করে জ্বলতেছে উপরে মশাল। এবং তখন সবুজ মশাল উঁচু করে দেখাচ্ছে ওই পাশে। এই মশালের আলো এতটা হচ্ছে যে চারিপাশে তার একটা মানে রাউন্ড একটা লালচে আলোর মতো তৈরি হয়ে গেছে। তো ওইটা দেখায় সবুজ মানে হাঁটা দিল ওই সামনের দিকে। এখন আর তার ওইসব চিন্তা হচ্ছে না এখানে সাপ খোপ কি আছে। হেঁটে দেখতেছে নলখাগড়ার মধ্যে দিয়ে এরকম করে উঠে উঠে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ঢুকে গেল। সে ঢুকে মশালটার আলোটা ওই পাশ থেকে আরমানও দেখতেছে যে ওখানে আলো নিয়ে ঢুকতেছে। তো ঢোকার পরে সে দেখলো যে হ্যাঁ এখন একটা জায়গায় উঠছে, এই জায়গাটা মনে হয় যে পাতা টাতা শুকনা পড়ে আছে, ডালপালা এগুলো সব করা। তো ওগুলোর মধ্যে দিয়ে কোনো মতো সে হেঁটে বেরোলো ঝোপঝাড়ের ভিতর দিয়ে। মনে মনে ভাবতেছিল যে একটা মাসেটি টাইপের কিছু থাকলে কেটে কেটে যেতে পারতো সামনে। যাক বেশ কষ্ট হয়েছে, এরকম হাত দিয়ে এরকম করে ঠেকায় ঠেকায় ঢুকছে। ঢুকে এইবার যেখানে আসলো সেই জায়গাটা মোটামুটি একটা পায়ে চলা পথের মতো। তো এইটা দেখে সবুজের কাছে বেশ অন্যরকম লাগলো। বেশ তার কাছে মনের মধ্যে একটা কেমন জানি ঝাঁ ঝাঁ করতেছে, মনে হচ্ছে যে এখানে পায়ে চলা পথ, মানে মানুষ চলাচল করতে এক সময়, এখন করে না, মানে ভয় আসে না। এবং দেখতেছে দুই পাশ থেকে এই ঝোপঝাড় ছেয়ে গেছে, পায়ে চলা পথটা এখানে আছে। এবং সে বুঝলো যে সেই যেখানে নৌকা থামাইছে তার কাছাকাছি আগে এখানে নৌকা রাখতো মানুষ আসলে। তো সে মশালটা সামনে বাড়ায় ধরছে, মশালের আলো কিন্তু কাঁপতেছে, মশালের আলো তো এরকম জলে এরকম দাউ দাউ করে, তো এটা কাঁপতেছে। সেই কাঁপা কাঁপা আলোতে সে দেখতেছে সামনের অংশটা বেশ অন্যরকম। আর যখন উপরের দিকে তাকাচ্ছে তখন দেখতেছে ওই যে বড় বড় গাছের বেশ কিছু বড় বড় গাছ, সেগুলোর পাতার আড়াল থেকে চাঁদের আলো এসে পড়তেছে মাটিতে। অন্যরকম এই মশালের আলো আর চাঁদের আলো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, মানে অনেকটা লালচে সবুজাব আলো আর তার সাথে নীলচে আলো মিলে গেছে এরকম। তো যাই হোক, সে এর মধ্যে দিয়ে হাঁটা শুরু করলো সামনে। হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে, হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে। একটু ভয়ও লাগতেছে, ঝিঝি পোকার স্ট্রং শব্দ রাতের এবং অন্যান্য পোকামাকড়ের শব্দ একদম করে ফেলতেছে। একবার মনে হলো যে আমার আর কি দরকার যাওয়ার, আমি তো পিছন ফিরে চলে গেলেই পারি। গিয়ে বলি যে ঘুরে আসছি, যে আসছে, অসুবিধা কি? তখন বললো আরে আমি কি ভীতু নাকি, আমি এখানে ভয় পাই যে আমি এখানে যাবো না। চিন্তা করতে করতে আবার হাঁটা ধরলো। তো হাঁটতে 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 সে দূর থেকে দেখলো যে একটা বাড়ির অবয়ব দেখা যাচ্ছে, মানে বেশ একটা মানে বাড়ির যে একটা অবকাঠামো সেটা দেখা যাচ্ছে। তো সবুজ চিন্তা করতেছিল এখানে কি একটা বাড়িই ছিল নাকি, এটা কি একজনই থাকতো, কেমনে থাকতো এখানে? তো সে তখন শুনছে যে এখানে মানে এই লোকের বেশ প্রতিপত্তি, সে নাকি ইচ্ছা করে এখানে বাড়ি করছিল, মানে একটু আড়াল থাকতে একটা মানে বিশাল প্রতিপত্তিশালী ভাব নিয়ে। তাহলে ভাবতে ভাবতে সে আরো এগিয়ে গেল এবং ঝোপঝাড় কিন্তু আছে, গাছপালা আছে কিছু। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে পুরো বাড়িটা তার দৃষ্টিগোচর হইলো। এখন আলো পড়ছে এবং বেশ ভয়ঙ্কর লাগতেছে বাড়িটা। খুব সুন্দর ডিজাইন করে করছিল লোকটা বাড়িটা, অনেকটা জমিদার বাড়ি টাইপের, তার সাথে মানে অন্য একটু আধুনিক ডিজাইনও মিক্স করা এবং সুন্দর করে করছে। বড় বড় পিলারের মতো দিয়ে খুব সুন্দর করে করছে, কিন্তু এখন সেগুলোর কোনো জৌলুস নাই। কিন্তু বাড়িটার অবয়ব বলতে সেটা জৌলুস ছিল, কিন্তু এখন নাই। চাঁদের আলো পড়ছে, রং টং তো একদম শেষ ওখানে, মানে একদম ধূসর গ্রে কালার টাইপের হয়ে গেছে ওই জায়গায়। অনেক লতা পেঁচায় ধরছে পিলারটারে এবং অনেক পরগাছা জন্ম হয়েছে দেখতেছে। আর একটা পাশে বাড়ির সামনের সাইড দিয়ে দেখতেছে বেশ খানিকটা পানি জমে আছে একটা ইসের মধ্যে। তো বুঝলো না এই পানি আসছে কোত্থেকে। সে এক জায়গায় দেখলো যে হ্যাঁ পানিটা একটা ন্যারো খালের মতো বের হয়ে গেছে এদিক থেকে। তো তিনি বুঝলেন যে এই জায়গাটায় মনে হয় কোনোভাবে পানি ঢুকছে বা সামথিং লাইক দ্যাট, ঢুকে এটা একটা খালের মতো তৈরি হয়েছে, সামহাও হয়েছে। তো দেখেই বুঝতেছে এটার গভীরতা খুব একটা বেশি না, এবং সে পানির উপর দিয়ে মনে হচ্ছে একটা কুয়াশার লেয়ারের মতো ভাসতেছে। এই গাছপালার ইসের থেকে হচ্ছে কিনা শ্বাসমূল থেকে কে জানে। তো যাই হোক, সে বাড়িটাকে দেখে খুব কৌতূহল হলো আর কি, সবুজের খুব কৌতূহল হলো। তিনি চিন্তা করলেন যে বাড়িতে যাইতেই হবে, দেখতে হবে আমার ভিতরে কি অবস্থা। এই চিন্তা করে হাঁটা ধরলেন। হাঁটতে হাঁটতে একদম সেই মানে যে পানি জমে আছে ওটা কাছে চলে আসলেন। এখন সামনে বাড়তে গেলে তাকে এই পানি দিয়ে যেতে হবে, নাহলে ঘুরে আরো দূরে যে পিছনে ট্রাই করতে হবে। চিন্তা করলো না, পানিতে নামি, পানিতে পা রাখি, দেখি কতটুকু গভীরতা হয়। চিন্তা করতে করতে সে মশালটাকে বাড়ায় ধরে পানিতে পা দিলেন। আর পানিতে পা দিয়ে দেখলো যে প্রথমেই পা দিয়েছেন, অনেকটা পা ডেবে গেছে কাদা টাদায়। বুঝে গেল যে এই জায়গায় মানে বেশ খানিকটা নামতে হবে। নামতে নামতে এক পর্যায়ে সে নেমে আসলো তার
হাঁটুর উপরে চলে গেল পানি, মাঝামাঝি যখন আসছে, এবং এখন সে দেখতেছে তার বুক লেয়ার সমান কুয়াশার মতো, এবং কেন জানি মনে হইতেছে কিছু একটা চলে আসবে, এই কুয়াশার ভেতর দিয়ে কিছু একটা ভেসে আসবে। হাতে কিন্তু মশাল ধরা, তার মশালের আলোটা ওই কুয়াশার মধ্যে মধ্যে রিফ্লেক্ট করতেছে, এবং সে আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছে। সবুজ চিন্তা করতেছে যে যাক, কিছু আসবে, এগুলো আমার মনের ভুল, এগুলো কিছু নাই এখানে। আর সে যত তার জানা মতো এখানকার পানীয় নিরাপদ, এখানে কুমির টুমির নাই, এগুলো কিছু নাই। সাপ নিয়ে একটু ভয় আছে। যাই হোক, এগুলো চিন্তা করতে সে এগিয়ে যাচ্ছে, এবং বেশ স্ট্রং শব্দ পাচ্ছে, এবং ব্যাঙের শব্দ পাইতেছে, মনে হয় ব্যাঙও ডাকতেছে এরকম। হাঁটতে হাঁটতে সে একসময় পানির অংশটা পার হয়ে ওই পাশে উঠলো, ওই পারে উঠলো, উঠে দেখতেছে যে ঘরটা মনে হচ্ছে মুখ ভদ্দান করে তাকায় আছে তার দিকে। দরজা জানালা মানে তো ওখানে নাই, কত জায়গা পাল্লা নাই, একদম খোলা হা করে আছে। তো তখন তার কাছে মনে হচ্ছে যে এই বাড়িটার ভেতরে মানে শেষ যখন অ্যাবান্ডন হয় তার আগে এই জায়গায় বেশ ভয়ঙ্কর ব্যাপার স্যাপার ঘটছে, এগুলো মনে মনে ভাবতেছে সে। ভেবে আস্তে আস্তে হেঁটে সামনে যাচ্ছে, ভাবতেছে বা সামনে যাচ্ছে। চাঁদের আলো কিন্তু ওই বিল্ডিং এর ছায়া ফেলছে অনেক দূর, মানে বিল্ডিংটার বেশ খানিকটা সামনে পর্যন্ত ছায় ঢাকা, ভেতরে দেখা যাচ্ছে না। তো সবুজের বুকটা একটু কাঁপতেছে, কেন জানি মনে হচ্ছে কি জানি, মানে কি দেখবে এরকম মনে হচ্ছে। তারপর ভাবতেছে আরে ধুর, এগুলো মনের ভয়, এই যে পুরো এনভায়রনমেন্টটাই আমাকে কাবু করে ফেলছে। চিন্তা করতে করতে সে সামনে এগিয়ে গেল, এবং তার এই যে মশালের আলোতে ওই যে ছায়াটা দূর হয়ে যাচ্ছে। তো সে যখন নাকি হেঁটে হেঁটে ঢুকছে একদম সামনের ফ্রন্টে, ঢুকে দেখতেছে ওঠার রাস্তা সিঁড়ি দিয়ে, ওটার ব্যালকনির মধ্যে ওঠা যায়। তো ব্যালকনির মধ্যে উঠে সে মশালটাকে ডান হাতে ধরা সিঁড়ির কাছে চলে গেল, সিঁড়িতে উঠতেছে সে। সিঁড়িতে উঠতেছে, হঠাৎ করে সে একটু কেঁপে উঠলো, মনে হলো কি যেন নড়তেছে। পরে খেয়াল করলো যে না, তার নিজের ছায়াটাই মানে অদ্ভুত লাগতেছে। ডান হাতে মশাল ধরা দেখে তার নিজের ছায়াটা পড়ছে দেয়ালে, অদ্ভুত লাগতেছে কেমন জানি, বেশ ভয়ের। তো সে তখন মানে নিজে মানে একটু মনে হলো যে তার বুকে থু দেয় এরকম লাগলো, কারণ তাদের ওখানে অভ্যাস এটা যে ভয় পেলে বুকে থুতু দেয় মানুষ। তো তারপরও সে হেঁটে হেঁটে সিঁড়িতে উঠতেছে, এবং তার ভয় লাগতেছে। সে চিন্তা করলো যে আসলেই ভাই ভয়ের মানুষ যেখানে আসে, বলে যে আসলে মানুষ হারায় যায়, কি হারায় টারা যায় কিনা জানি না, বাট প্রচন্ড ভয় পাওয়ার কথা। আমার মতো মানুষ এরকম ভয় পেয়েছে। এই চিন্তা করতে করতে সবুজ উঠে আসে দোতলায়। উঠে এসে দেখতে সোজা মানে একদম সামনেই, তার সামনে একটা গোল জায়গা দাঁড়ানোর, বারান্দার মতো অনেকটা এরকম সার্কেল করা, গোল হাফ সার্কেল একটা জায়গা। ওই জায়গায় মনে হয় বসে মানুষ চাটা খাওয়ার জন্য রাখছে, সুন্দর মানে ব্যালকনির মতো। তো সে ওখানে চলে গেল, ব্যালকনিতে যে দাঁড়ায় দেখতেছে বাসার সামনের অংশটা দেখা যাচ্ছে। দোতলাটাই প্রায় 13-14 ফিট উঁচু হবে, মানে মোটামুটি বেশ উঁচু। এবং এখানে দাঁড়ায় সে দেখতে পাচ্ছে সামনের বিস্তৃত জায়গাটা, ওই যে এইখানে ছোট্ট খালের মতো সে পার হয়ে আসলো হেঁটে, ওই জায়গায় যে কুয়াশা জমে আছে এটা দেখা যাচ্ছে এই জায়গাটা, এবং দূরে গাছপালাগুলো দেখা যাচ্ছে। বেশ ভয়ঙ্কর, মানে বেশ ভয় লাগার মতো অবস্থা। তো সে চিন্তা করলো যে এখন আর কি, এখন আর দরকার নেই, একটু ডাইনে বামে দেখি কি অবস্থা। ডাইনে বামে দেখা যাচ্ছে করিডোর গেছে। তো সে হেঁটে ডান দিকে চিন্তা করলো একটু করিডোর দিয়ে যাই, ওদিকে কি অবস্থা কি। হেঁটে সে একদম ডান দিকে রুমটা চলে গেল। এই পাশে রুমের কোনো দরজা নাই, সবগুলাই কিন্তু এরকম খোলা দরজা, এবং তার যে আলো পড়তেছে ওইখানে, আলোটা কাঁপা কাঁপা ভয়ে পড়তেছে, বেশ গা শিশির করে উঠতেছে তার। একদম ডান দিকে রুমে যখন সে গেল, কর্নারের রুমটায়, তো ওখানে যেয়ে সে দেখতেছে আলো মারলো ভিতরে, মশালের আলো মেরে দেখতেছে একটা খোলা মানে একটা খালি ঘর। সেটার মধ্যে এমন কিছু নাই, পুরানো একটা বিছানা ছিল, বিছানাটা মনে হয় মানে ভেঙে চলে গেছে, একটা কাঁথে পড়ে গেছে এই পাশে। আর তেমন কোনো ফার্নিচার নাই, ফ্লোরের মধ্যে কিছু এই জিনিসপত্র রাখা, এগুলো কাঠ টাটের মনে হয়। সেগুলো দেখলো, এবং ময়লা অনেক ধুলা টুলা জমে আছে ভিতরে, এবং এই পাশের জানলা দিয়ে আলো এসে পড়ছে ফ্লোরের মধ্যে, কেমন অন্যরকম লাগতেছে। তো সে যখন ঘুরতে যাবে এই সময় সেটা চিৎকার শুনলো, বেশ তীক্ষ্ণ চিৎকার, এবং নারী কণ্ঠের চিৎকার, জোরে চিৎকার করে উঠছে, মনে হয় যে কেউ মানে ভয়ে বা কাউকে আঘাত করলে যেভাবে চিৎকার করে সেরকম। তো সবুজের অনেক ভয় লাগছে। সে চিন্তা করলো যে কে চিৎকার করলো, এই বাড়ির মধ্যে কে চিৎকার করলো। তার মাথায় তখনই অশরীরী ব্যাপারটা আসছে। তো সে চিন্তা করলো না, এখানে থাকা ঠিক হবে না, এখানে মানে কি হইতেছে। আবার এক মুহূর্তে তার মনে হলো এইখানে কি খালি জায়গা পেয়ে কোনো অপকর্ম করে কে। এগুলো চিন্তা করতে করতে সে আবার হাঁটা ধরলো সামনে করিডোর দিয়ে। চিন্তা করলো সে ওই মাথায় যাবে, যে দেখবে কিছু হয় নাকি, মানে কিছু আসে নাকি বা কিছু হচ্ছে নাকি এখানে। এই চিন্তা করে সে হেঁটে হেঁটে করিডোর দিয়ে একদম লেফটের শেষ মাথায় বন্ধ গেছে। ওইখানে যে শেষ রুমটা সেটা সে দেখতেছে দরজা লাগানো, এবং ভেতরে মনে হচ্ছে ঝগড়া হচ্ছে, তর্ক, একটা নারী আর পুরুষের ঝগড়া। মানে নারীটা গম গম কণ্ঠে কি বলতেছে, মহিলাটাও বলতেছে, এবং খালি রুমে একো হলে যেরকম হয় সেরকম। তো সবুজের মনে হলো যে এখানে কোনো একটা অপকর্ম হইতেছে, সে যা ভাবছে তাই, মানে এখানে হয়তো খালি বাসা পেয়ে মানুষজন এটার অন্যরকম ইউটিলাইজ করে, বা আছে না গ্রামের কিছু মানে খারাপ মানুষজন তো আছে, তারা এটাকে এইভাবে ব্যবহার করে নাকি। তো সে তখন ওখান থেকে জোরে বলতেছে এই এই এখানে কে ভিতরে, বলে সে দরজার মধ্যে জোরে লাথি মারল একটা।
দরজাটা কিন্তু লাগানো ছিল, সে দরজা লাথি মারলো, দেখে তার লাথিতে দরজা খুলে নাই, ঠাস করে শব্দ হলো, ভেতরে তখনও শব্দ আসতেছে এই তর্ক বিতর্কের। তো সবুজ আরো জোরে লাথি দিল, লাথি দিয়ে সে ঘাড় দিয়ে জোরে বাড়ি মারলো, এর পরে তার কাঁধ দিয়ে বাড়ি মারলে দরজা ঠাস করে ভেঙে দরজা খুলে গেল পুরো দুই পাশে টাকাস করে। তো সবুজ সাথে সাথে তার ওই সাথে হাতের যে মশালটা সামনে বাড়ায় ধরলো। আর সবুজ একটা ছুরি রাখতো, সেই ছুরিটাও সে হাত দিয়ে ফিল করলো তার কোমরে আছে কিনা, কারণ এই চরে কাজ করতে আসবে এটা বেশ ভয়ের। তাদের ওইখানে কিন্তু তাদের ওই ঘরের মধ্যে রামদাও আছে, এগুলো তারা রাখে মানে নিরাপত্তার জন্য এখানে। তো সে ছুরিটার মধ্যে হাত দিয়ে ফেল করলো, তার সেই মশালটা সামনে বাড়ায় ধরলো। তার বুকটা ধক করে উঠলো, কারণ রুমের ভেতরে কেউ নাই, পুরা রুমটা খালি, মানে খা খা করতেছে, রুমের মধ্যে কোনো ফার্নিচারও নাই। স্পষ্ট শুনছে এখানে কোনো জোরে জোরে তর্ক বিতর্ক বা জোরাজোরির শব্দ আর কি। তো সবুজ ভয় পেয়ে গেছে, চিন্তা করলাম আমি এটা কিসের শব্দ শুনলাম। এরপরে সে শব্দ শুনতেছে, মনে হচ্ছে যে তার পেছনে, তার থেকে বেশ খানিকটা দূরে কয়েকজন নারী কথা বলতেছে এবং ভীত সন্ত্রস্ত। তো সবুজ মানে বেশ ভয় পেয়েছে, সে হঠাৎ করে পিছন ফিরলো, পিছন ফিরে দেখলো তার পেছনে কেউ নাই। সে করিডোর ধরে তাকাইলো, সামনে মশাল ধরে দেখলো কেউ নাই। তো সবুজ আস্তে আস্তে সামনে বাড়লো, চিন্তা করলো এই কণ্ঠগুলো কোথা থেকে শুনছি, চিন্তা করলো এখানে থাকা যাবে না। সে বুঝতে পারছে জায়গাটা বেশ ভয়ের, মানে অন্যরকম। তো সে আস্তে আস্তে হেঁটে সিঁড়ি ঘরের দিকে যাচ্ছে, এবং সে কারণ শব্দগুলো ওখান থেকে আসতেছিল সিঁড়ির কাছ থেকে। তো সে যখন নাকি সিঁড়ির কাছে চলে আসছে, মানে একদম মানে ডানে নেমে যাবে আর কি নিচের দিকে, তো একদম নিচে নেমে আসছে, তখন তার কাছে মনে হলো উপর থেকে শব্দ হলো, মানে ফিসফিস করে, নারীরা যদি নিজেরা কানাকানি করে সেরকম শব্দ, ফিসফিস করে। তো সবুজ বুঝলো যে না, এখানে কোনো নারী নাই, কোনো মতো থাকতেই পারে না এখানে, এই আসলে এই জায়গাটা মানে মানে ভৌতিক হন্টেড। এটা সে চিন্তা করলো, চিন্তা করে সে জাস্ট মানে উপরের দিকে একবার তাকাইছে, তার কাছে মনে হলো যে সে কয়েকটা মাথা দেখলো, মানে মানুষ যেরকম উকি মারে উপর থেকে সেরকম, এবং সেই মুখগুলো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, এবং একটা দমকা বাতাস নামলো, সবুজের হাতের মশালটাই নিভায় ফেললো, মানে মশালের আলোটাই ধপ করে নিভে গেল। এবং সবুজের কাছে মনে হলো যে বাতাসটা লাগছে, বাতাসটা বেশ ঠান্ডা শীতল বরফের মতো একটা বাতাস। সবুজ আসলে সাহস হারায় ফেলেছে, সে ঝেড়ে দৌড় দিছে ওখান থেকে, সিঁড়ি যে থপ 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 করে নেমে সে দৌড়ায় বের হয়ে গেছে। চিন্তা করছে খালটা পার হবো কেমন, এখন তো আলো নাই সাথে, মানে চাঁদের আলো যতটুকু পড়ছে অতটুকু যথেষ্ট তার জন্য, তারপর ওই কুয়াশা টুয়াশা কিচ্ছু, মানে একটা কুয়াশার লেয়ারের মতো পানির উপর দিয়ে। তো সে অত কিছু চিন্তা না করে ভয় পাইছে, মারাত্মক ভয় পাইছে। সে মানে ওই পানির মধ্যে নেমে গেছে তাড়াতাড়ি ওই অবস্থায়, মশালটা হাতে ধরা, কোনো মতো ঝসঝস করে চিন্তা করছে সামনে ঝোপের কাছে যে জ্বালাবো, এরকম চিন্তা করতেছে। পানির মধ্যে কোনো মতে পা দিয়ে দিয়ে কাদা ডুবে যাচ্ছে, কাদাতে পা ডুবে যাচ্ছে, এরকম করতে করতে সে ওই পারে উঠে আসলো, ভিজে গেছে প্রায় কোমর পর্যন্ত তার। সে দৌড়ানো শুরু করলো খালি জায়গা দুই পর্যন্ত। তো এসে যেখানে নাকি ঝোপঝাড় গাছপালাগুলো আবার শুরু হয়েছে, চিন্তা করলো এখন মশালটা জ্বালায় নেওয়া দরকার। সে থেমে তার এই লুঙ্গির এখানে কোচর ছিল, কোচর থেকে সে ম্যাচটা কোনো মতো হাত কাঁপতেছে বের করে সে মশালটাকে দুই পায়ের ফাঁকে ধরে মশালটাকে জ্বালানোর চেষ্টা করলো। একটা কাঠি দিয়ে সে জ্বালানোর চেষ্টা করছে, ধরে নাই। দ্বিতীয়বার মারছে, মশালটা জ্বলে উঠছে। মশাল যখন জ্বলে উঠলো, সে একটা সেকেন্ডের জন্য শুধু দেখলো যে তার সামনের ডালের মধ্যে একটা মহিলা বসা, পা দুইটা ঝুলায় বসেছিল, ফর্সা ফর্সা, মানে একটা মহিলা মানে মেয়ে আর কি, বসা ফর্সা, তার মানে শাড়িটা সুন্দর করে পেঁচানো, এবং মনে হয়েছে যে লাইট কালারের খুব দামি শাড়ি, এবং তার দিকে তাকায় ছিল। সে মশালটা জ্বলছে যে তার মশালের আলোটা তার চোখে রিফ্লেক্ট করছে। গাছের ওই ডালের অতটুকু উচ্চতায় সে কিভাবে উঠছে সবুজ জানে না, এবং সবুজের গায়ের উপর লাফায় পড়লো সে ওই ডালের উপর থেকে। সবুজ অবাক হয়ে খেয়াল করলো, মনে করলো তার শরীরের উপর ধূপ করে কেউ লাফ দিয়ে পড়ছে, সবুজের পড়ে গেল মাটিতে হাঁটু গেড়ে, তার হাত থেকে মশাল ছুটে সামনে পড়ছে। সে মশালের আলোতে সে ফিল করতেছে তার কাঁধের উপরে কেউ চেপে আছে। সে অনেক চেষ্টা করলো ছড়াইতে, সে চিত হয়ে শুয়ে পড়লো, দেখলো না কেউ সরতেছে না, তার শরীরটা বেশ ভারী। সে বলতে আমাকে ছাড়েন ছাড়েন, কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। সবুজ উঠে বসলো, উঠে সে বোঝার চেষ্টা করছে, তার পিঠে হাত দিতেছে মানে ছাড়ানোর জন্য, পিঠে কিছুই সে ফিল পাচ্ছে না, নিজের নর্মাল কাঁধ পিঠ এরকম যতটুক ধরতে পারছে হাত দিয়ে, কিন্তু সে মনে হচ্ছে তার ফিলটা মনে হচ্ছে যে তার কাঁধ জড়ায় ধরে কেউ একটা এক্সট্রা ওজন রয়ে গেছে। তো সবুজ কোনো মতে হাঁচড়ে পাচড়ে উঠে, অনেক ওজন ফিল করছে, একটা এক্সট্রা মানুষ নিয়ে চলার মতো। সে কোনো মতে মানে হামাগুড়ির মতো দিয়ে উঠে যায়, তার মশালটা নিয়ে সে দৌড়ানো শুরু করলো, এবং তার ফিল হইতেছে ওই মানুষ নিয়ে এসে দৌড়াচ্ছে, তার বুক হাঁপড়ের মতো ওঠানামা করতেছে, মশালটা সামনে ধরা। একটু পরপর সে তার কানের মধ্যে হাসির শব্দ পায়, নারী কণ্ঠের হাসি, মানে কেমন জানি ফিসফিস করে হাসে, এবং সবুজ মাথা নাড়ায়, কাউকে দেখতে পায় না, মানে খুবই অবাক কাণ্ড। সে দৌড়াইতে দৌড়াইতে
চলে আসছে একদম তার ইসের পারে, যেখানে নলখাগড়ার এখানে, ওইখানে এসে সে মশাল এরকম উঁচা করে দেখতেছে ওইখানে খালের ওই পারে দেখা যায় কিনা, দেখতেছে যে হ্যাঁ ওই পারে দুইজনই দাঁড়ায় আছে, মানে তাদের ছায়া বোঝা, মানে বোঝা যাচ্ছে আর কি, অবয়বটা, যে তাদের আলো ওই পাশ থেকে আরেকটু ডানে কাত হয়ে গেছে এবং সেটার তাদের অবয়ব পাওয়া যাচ্ছে এবং তাদের মনে লম্বা ছায়াও পড়ছে সামনে। দেখলো তারা দুজন, তো সবুজ এখান থেকে চিৎকার করে বললো আসেন, ওই পাশটা বললো তা কি হয়েছে আপনার, তাড়াতাড়ি আসেন, চিৎকার করতেছে। তো সে কোনো মতো নৌকায় উঠলো এবং নৌকায় উঠে তার ব্যালেন্স রাখতে পারতেছে না, সে যে বসে আছে সোজা বসতে পারতেছে না, তার মনে হচ্ছে তার ঘাড়ের উপর একটা ওজন, বিশাল ওজন। সে কোনো মতে নৌকা বাওয়া শুরু করলো এবং আসলেও নৌকাতে আসলেও মনে হচ্ছে যে সে একা থাকলে যেরকম ছিল সেরকম না। সবুজ অনেক কষ্টে চেষ্টা করছে বেয়ে ওই পাশে আসার, এবং এক পর্যায়ে আসছে, এসে সে বলতেছে যে আমার ঘাড়ের থেকে বোঝাটা নামান। তো আরমান তাকে বলতেছে কি নামাবো আপনার উপর থেকে, আপনার কি হয়েছে, আপনি এরকম করতেছেন কেন, এইভাবে চলাফেরা করতেছেন কেন, বলে আপনি বুঝতেছেন না আমার ঘাড়ের মধ্যে কে চাইবা বসছে। তার মানে বলছে আমরা তো কেউ রেজি কিছু দেখি না আপনার ঘাড়ের মধ্যে, কি বলেন আপনি উল্টাপাল্টা, আসেন তো তাড়াতাড়ি। তো সবুজ মানে নড়তে পারতেছে না, তখন আরমানরা বললো আচ্ছা তাড়াতাড়ি ওনার নৌকার মধ্যে আপনি শুয়ে পড়েন, বলে আপনি নৌকায় শুয়ে পড়েন পাঠাতনে। শুয়ে পড়ার পর তারা উঠলো ওইখানে নৌকায় এবং নৌকা বাওয়া শুরু করলো। সবুজ বলতেছে তখন আরমানদের যে আরমান আমার মনে হইতেছে যে আমার কেউ চেপে ধরে রাখছে ঘাড়ের মধ্যে ইসে। তো তখন দেখা গেল যে মানে খুব ভয় পেয়েছে আরমান, তখন মানে নিজের মতো দোয়া দরুদ যা পারতো টুকিটাকে পড়ে পড়ে ফু দিতেছে। এখন প্রত্যেকবার যখন ফু দেয় সবুজের শরীর নাকি হঠাৎ ঝাড়া দিয়ে উঠতেছিল নৌকার মধ্যে, এবং আরমান ওর ছোট ভাই দুজনই যাচ্ছে ঝাড়া দিয়ে উঠছে, এবং প্রত্যেক ঝাড়াতে মনে হচ্ছে তার শরীরটা একটু হালকা হয়, আবার তাকে চেপে ধরে এরকম। আর সবুজ এক পর্যায়ে কোকানো শুরু করলো এবং এই তাকে নিয়ে আসলো, তারা এই পাশে তাদের ঘরের কাছে নৌকা নিয়ে আসলো, আরমানি বেয়ে আনছে এবং এনে নৌকা বেঁধে সবুজকে দুইজনে টেনে নিয়ে আসলো এখানে, এনে ঘরের মধ্যে রাখলো। এবং সবুজ বারবার বলতেছে যে ভাই আমার কাঁধের মধ্যে অনেক ওয়েট, আমার কাঁধের মধ্যে কে জানে আমার গলা জড়ায় ধরে রাখছে, এবং তার কানের কাছে নাকি হাসে, সেটাও বলতেছে সবুজ, সেটা বলছে কানের কাছে হাসতেছে আমার কানের কাছে কে। আরমান এবং ছোট ভাই অনেক ভয় পেয়েছে সবুজকে নিয়ে, এবং দেখা গেল যে মানে এই রাত যখন আরো গভীর হয়ে গেল, সবুজ মানে ঘর 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 শব্দ করতেছে এবং উদ্ভটকে কি জানি বকা শুরু করলো, সে তার সেন্সে নাই, নিজের মতো কি বলতেছে এবং বিড়বিড় করে বলে, আবার খ্যাক খ্যাক করে হাসে নিজের কণ্ঠে, এবং তার এই হাসি এবং কথাবার্তাতে বেশ ভয় পেয়ে গেছে দুজন, মানে আরমান এবং ছোট ভাই দুজনই ভয় পেয়ে গেছে। তো দুজন একদম ঘরের এক কোনায় কুকড়ায় আছে, সবুজকে তারা ওই সবুজের জন্য যে বিছনা করছিল ওখানে মানে শোয়াই দিছিল। তো হারিকেনটা তখনও জ্বালায় রাখছে, মানে অনেক রাত তখন হবে, আরমান বলছে যে রাত প্রায় 3টার বেশি হবে এরকম সময়, 3টা 3:30 এরকম সময় হঠাৎ নাকি মানে তাদের ঘুম আসতেছে না, ভয়ে ঝিমুনি লেগে গেছিল, হঠাৎ শব্দ হইলো ফড়ফড় করে, ফড়ফড় শব্দ হতে দুইজনই একসাথে ছিল, তো দুজন উঠে বসছে, উঠে দেখতেছে যে সবুজ নাকি উঠে বসে তাদের দিকে তাকে হাসতেছে, এবং সেই হাসি এত ভয়ঙ্কর মানে এটা আরমানরা জীবনে চিন্তাও করতে পারে না। এগুলো সবুজের কিছুই মনে নাই পরে, সবুজ এটা পরে শুনছে সবুজ নিজে। তো উনি নাকি হাসতেছিলেন, সবুজ বেশ ভয়ঙ্করভাবে হাসতেছিলেন, এবং তখন নাকি ফট করে বলে যে আরমাইন না তোর বুদ্ধিতে আইছিলাম এখানে, না তোর বুদ্ধিতে পাঠাইছো সরে, এরকম করে বলে। তো তখন আরমান প্রচন্ড ভয় পায়, সে কোনো উত্তর দেয় না, সে বিড়বিড় করে দোয়া পড়তেছে, এবং দোয়া পড়লে নাকি তাকে গালাগালি করতেছিল দূর থেকে, মানে এই বন্ধ কর এবং গালাগালি করতেছিল। তো যাই হোক তারপরও মানে আরমান যতটুকু পারছে নিজের গায়ে ফু দিছে, ছোট ভাইয়ের গায়ে ফু দিছে, এবং সবুজ থেকে ভয় ছিল যে তারা জানে যে ঘরের কর্নারে দা রাখা আছে, যদি ওই দা ওর হাতে পড়ে তুলতে সমস্যা, ও কি বুঝতেছে যে তাকে কিছু আসর করছে, এটা তারা বুঝে গেছে আরমানরা। এবং তারপর অনেক ভয়, এবং ভোরের দিকে ওই চরের কাছে দূরে কোনো মসজিদ আছে, ওইখানে আজান দিছে, জুম্মাঘর বলে তারা, সে আজানের শব্দ আস্তে ভেসে আসছে, এবং ওই সময় নাকি আস্তে করে ধাপ করে ওখানে পড়ে যায় সবুজ। তো পড়ে যাওয়ার পরে তারা তাড়াতাড়ি সবুজকে দেখে গায়ের মধ্যে অনেক হিট, মানে উত্তাপ, তখন চিন্তা করে যে না ওর তো আসলে নিয়ে যেতে হবে, এখানে রাখলে সমস্যা, রাখা তো যাবেই না। তো ছোট ভাইটাকে তখন আরমান বলে যে তুই এখানে থাক, আমি যাচ্ছি, আমি ওরে বাড়ি নিয়ে যাই এবং ওখান থেকে দেখে অন্য কাউকে পাঠাবো, আর ওর চিকিৎসা হওয়া দরকার বলে তখন নাকি সবুজকে নিয়ে যায়। তো সবুজ অচেতন পুরা, এরকম দুইজনে মিলে তাকে নৌকায় রেখে সে আরমান বেয়ে যায়। আরমান অনেক ভয় পেয়েছিল যে নৌকার মধ্যে যদি উঠে বসে এরকম কিছু করে বিশাল অবস্থা ভোরবেলা। তো সেই ইচ্ছা করে নৌকা বেয়ে নিয়ে যায় এমন জায়গায় যে মসজিদে যেখানে নাকি মানে ইরা যায়, নামাজিরা যায়, ওই জায়গায় সে জানে যে কোন পাশ থেকে যায়, ওখানে যে সে নৌকাটা ভিড়ায় রাখে। একটু পরে দেখে আসলেই মানে ওখান থেকে ওই নামাজিরা বের হয়ে আসতেছিল ওই রাস্তা দিয়ে, তাকে দেখে তাড়াতাড়ি থামে, কয়জন বলে কি ব্যাপার। তো সে তখন বলে যে ওরে জিনে ধরছে, এটা জিনে ধরছে, করেন। তো যাই হোক তারা কয়েকজন মুসল্লি আসে, এসে নিয়ে উঠায় ওখান থেকে নিয়ে আসে এবং বলে যে মসজিদে নিয়ে যেতে হবে, জুম্মা ঘরে নিয়ে যেতে হবে।
তো সবুজকে জুম্মা ঘরে নিয়ে যায়, ওখানে নিয়ে নাকি ওখানকার যিনি ইমাম সাহেব তার সামনে রাখেন, তিনি দোয়া দরুদ করে ফু দেন। ফু দেওয়ার পর দেখা যায় সবুজ মানে কি বলতে থাকে, শুয়েই মানে আজে বাজে মানে কথাবার্তা বলতে থাকে। তো তারপর তিনি বলেন যে এই ছেলের কি ছিল, তখন বলে আরমান যে এরকম ঘটনা, ওই ঘরে গেছিল এসে। তো বলে তোর তো আসলে ধরছে, ওরে আসর করছে। তো যাই হোক, পরবর্তীতে ইমাম সাহেব বলেন যে আমি আমার আরেক আছে, মানে তার সাথে এক বন্ধু আছে, তিনিও এরকম তার মতোই, তাকে খবর দিব। দুপুরের দিকে তিনি খবর দিয়ে নিয়ে আসেন তাকে জোহরের নামাজের পরে, এবং তারা দুজন মিলে ততক্ষণ নাকি একদম সবুজ নাকি পড়ে পড়ে ঘুমাচ্ছিল। আনার পর তাকে রুকাইয়া করে সবুজকে, রুকাইয়া করে অনেক ব্যাপার স্যাপার হয়, যেটা হয় এটা আর বলার কিছু নাই, আপনারা জানেন বিভিন্ন কথাবার্তা এটা সেটা হওয়ার পরে সবুজকে নাকি ছেড়ে যায়। তো মূল কথা ছিল যে সবুজ কেন ওইখানে গেছে, তারা ওখানে থাকে, ওইটা একটা পোড়ো বাড়ি, ওখানে তারা থাকে, তারা ওই জায়গাটা নিজের মনে করে নিছে, কেউ থাকে না যেহেতু। তো ওইখানকার প্রপার ওনার ছাড়া তারা ওই বাড়িতে কাউকে অ্যালাউ করবে না, মানে মূল মালিককে লাগবে। ওরা নাকি ওই জিনিসটাই করে, মানে যে কোনো কোথাও যদি তারা আস্তানা গাড়ে সেখানে তারা মূল মালিককে চায়, মানে নীতিগতভাবে বা আইনগতভাবে সেই মানুষটার ওই জায়গার উপর অধিকার থাকতে হবে। তো তারা ধরে নিয়েছে যে সবুজ অনধিকার চর্চাকারী, সে ওখানে গেছে ই করে, এবং তারা ওই ইসের উপর অনেক রাগ, আরমানের উপর রাগ, সেই পাঠাইছে তাকে সবুজকে ওখানে। তো এইসব কারণে আর এইভাবেই পরে সবুজকে রুকাইয়া করে তারা ওখান থেকে ছাড়ান ইমাম সাহেবরা, এবং সবুজ অনেক দিন এরকম আর কোথাও মানে ক্ষেতের পাহারা টাহারা দিতে যান নাই। এরপর অনেক দিন পরে তাই সে আস্তে আস্তে একটু স্বাভাবিক হয় এবং কাজে কর্মে যোগ দিতে পারে। তো এখানে যেটা পারভেজ বলছে যে এই তাদের এলাকাতে একটা ব্যাপার আছে, তারা বলে যে ঘাড়ে ভর করছে, ওখানে নাকি বলে যে জিন ঘাড়ে ভর করছে, বা ভূত ঘাড়ে ভর করছে, বা পেতনি ঘাড়ে ভর করছে। এইটার তারা একটা যথার্থতা নাকি তারা বলছে যে এইটা নাকি তাদের ওখানে যে কয়জনকে এরকম আসর করছে তাদের বলা হয় তারা নাকি তাদের পিঠে অনেক ভার অনুভব করে, মনে হয় কেউ একজন তাদের পিঠে আছে, এবং কানে কানে ফিসফিস করে। তো যাই হোক, এই ছিল শফিউলের শেয়ার করা ঘটনা। আজকে আমি তোমাকে এমন একটা ঘটনা শোনাতে চলেছি যে ঘটনাটা তোমার খুব ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করি। রাত তখন প্রায় 1টা পেরিয়ে গেছে, শীতের রাত, চারিদিকে এমন নীরবতা যে নিজের শ্বাসের শব্দও স্পষ্ট শোনা যায়। আকাশে চাঁদ থাকলেও ঘন কুয়াশার আলো ঠিকমতো মাটিতে পৌঁছাচ্ছিল না। গ্রামের এই বাড়িটা একটু নিরিবিলি জায়গায়, চারপাশে বড় বড় গাছ, বাঁশঝাড় আর ফাঁকা জমি। নতুন বিয়ে হয়ে 4 মাস হলো মৌ এই বাড়িতে এসেছে। সবাই বলে মেয়েটা খুব শান্ত, ভদ্র আর কম কথার। সেদিন রাতেও স্বামী অসীম গভীর ঘুমেছিল। হঠাৎ মোর ঘুম ভেঙে গেল। কেন ভাঙল সে নিজেও বুঝতে পারে না। মনে হচ্ছিল যেন কেউ খুব আস্তে করে তার নাম ধরে ডাকলো, মৌ, বাইরে আয়। সে উঠে বসে চারিদিকে তাকালো, ঘরে কেউ নেই। রাকিব পাশেই ঘুমোচ্ছে। প্রথমে সে ভাবল স্বপ্ন দেখেছে, আবার শুয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই একই শব্দ, এবার যেন উঠোনের দিক থেকে। তার বুকটা ধরপড় করতে লাগলো। ঠিক তখনই প্রস্রাবের চাপও অনুভব করল। বাড়ির রুমটা ছিল উঠোনের এক কোনায়। ভয় পেয়েও সে নিজেকে সামলে দরজা খুলে বাইরে বের হলো। বাইরে বের হতেই অদ্ভুত এক ঠান্ডা বাতাস গায়ে লাগলো। আশ্চর্যের বিষয়, বাতাস ছিল না, কিন্তু শরীর কেমন ঠান্ডা হয়ে যাচ্ছিল। উঠোনের মাঝখানে বাতিটা জ্বলছিল, কিন্তু আলোটা কেমন যেন ম্লান আর কাঁপছিল। সে ধীরে ধীরে বাথরুমের দিকে এগোতে লাগলো। হাঁটার সময় তার মনে হচ্ছিল কেউ যেন ঠিক পেছনেই হাঁটছে। একবার পেছনে তাকালো, কেউ নেই। বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে বসতেই টিনের ছাদের উপর খচখচ শব্দ শুরু হলো, যেন কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। মৌ প্রথমে থমকে গেল, কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। শব্দ বন্ধ। আবার বসতেই এবার শব্দটা আরো জোরে হলো, খচখচ, খড়খড়। তার গা শিউরে উঠল। সে কাপা গলায় বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই। ঠিক তখনই বাথরুমের দরজার নিচ দিয়ে একটা ছায়া সরে গেল। মনে হলো কেউ দরজার সামনে দাঁড়িয়েছিল। মৌ আর এক মুহূর্ত দাঁড়ালো না। দরজা খুলে দৌড় দিতেই যাবে, ঠিক তখনই সামনে উঠোনের মাঝখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখল। কুয়াশার মধ্যে একটা মানুষের অবয়ব। ধীরে ধীরে সেটা স্পষ্ট হতে লাগলো। একজন লম্বা লোক, গায়ে পুরনো ময়লা কাপড়, মাথাটা একদিকে কাত,
আর চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল লোকটার পা পুরোপুরি মাটিতে লাগানো নেই, একটু ওপরে ভাসছে। লোকটা ধীরে ধীরে হাত তুলল, তারপর একেবারে কর্কশ গলায় বলল, এটা এটা আমার জায়গা, কেন এসেছিস, কেন এখানে এসেছিস? মৌ চিৎকার করে দৌড় দিল, কিন্তু 2 কদম যেতেই মাথা ঘুরে উঠোনের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। অসীম চিৎকারের শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখে মৌ পাশে নেই। বাইরে এসে দেখে সে মাটিতে পড়ে আছে, মুখ দিয়ে লালা বের হচ্ছে, শরীর ঠান্ডা। বাড়ির সবাই জেগে গেল। জল দেওয়া হলো, ঝাড়ফুঁক দেওয়া হলো। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল, কিন্তু সে কিছু বলল না, শুধু ফাঁকা চোখে তাকিয়ে রইল। পরদিন থেকেই তার আচরণ বদলাতে শুরু করলো। আগে যে মেয়েটা হাসি খুশি ছিল, সে এখন চুপচাপ থাকে। মাঝে মাঝে একা একা উঠোনের উত্তর দিকে তাকিয়ে থাকে। রাতে ঘুমের মধ্যে কথা বলে, আমি আসবো না, আমাকে ডাকিস না। একদিন দুপুরে হঠাৎ সে রান্না করতে করতে থেমে গেল। তারপর অদ্ভুত গলায় বলল, ও ও দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে গাছটার নিচে। কিন্তু সেখানে কেউ ছিল না। এরপর থেকে প্রায় তার আচরণ অস্বাভাবিক হতে লাগলো। কখনো হঠাৎ রেগে যায়, কখনো একা একা হাসে। এক রাতে সে হঠাৎ উঠে গিয়ে উঠোনে চলে যায়। পরিবারের লোকজন গিয়ে দেখে সে উত্তর পাশের পুরনো কোড়ই গাছের নিচে দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে কথা বলছে। আমি তাকে বলেছি, আমি যেতে পারবো না, আমাকে ছেড়ে দে। এরপর থেকে পরিস্থিতি খারাপ হতে লাগলো। তার শরীরে অস্বাভাবিক শক্তি দেখা দেয়। দুজন মিলে ধরেও সামলানো যায় না। কখনো বলে, ও বলছে এটা তার বাড়ি, কেউ থাকতে পারবে না। গ্রামের লোকজন বলতে লাগলো জায়গাটা ভালো না। অনেক বছর আগে নাকি এই জায়গায় একটা পুরনো বাড়ি ছিল, আগুনে পুড়ে একজন মারা গিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে অদ্ভুত ঘটনাটা ঘটে। পরিবার একজন অভিজ্ঞ ফকিরকে ডেকে আনে। তিনি এসে প্রথমে বাড়ির চারপাশ ঘুরে দেখেন, তারপর উত্তর দিকের গাছটার কাছে গিয়ে মাটি খুঁচিয়ে দেখেন। কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, এখানে পুরনো একটা ঘটনা আছে। সেদিন বিকেলে উঠোনে সবাইকে সরিয়ে মৌকে মাঝখানে বসানো হলো। ফকির সাহেব দোয়া পড়া শুরু করতেই মোর শরীর কাঁপতে লাগলো। কিছুক্ষণ পর সে হঠাৎ মাথা তুলে অন্য গলায় বলল, ওকে নিয়ে যেতে পারবি না তুই, ও এখানেই থাকবে। চারপাশের লোকজন ভয় পেয়ে গেল। ফকির সাহেব কঠোর গলায় বললেন, যেখানে ছিলি সেখানে ফিরে যা। মৌ হঠাৎ অট্টহাসি দিল। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আশেপাশের গাছের পাতা পর্যন্ত নড়ছিল না। তারপর সে বলতে লাগলো, আমরা আমরা এখানে থাকি, আমরা অনেকজন। এই কথা শুনে সবাই আরো ভয় পেয়ে গেল। ফকির সাহেব পড়া চালিয়ে যেতে লাগলেন। প্রায় আধ ঘন্টা এভাবে চলার পর হঠাৎ উত্তরের দিকের গাছের এক বড় ডাল নিজে থেকেই ভেঙে পড়ে গেল। সাথে সাথে মৌ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার মাথায় জল দেওয়া হলো। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই সে অবাক হয়ে বলল, আমি এখানে কেন? এরপর ধীরে ধীরে তার আচরণ স্বাভাবিক হতে লাগলো। কয়েকদিন পর সে পুরো আগের মতন হয়ে যায়। কিন্তু ঘটনার পর থেকে বাড়িতে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায়। প্রতিদিন রাত 1টা থেকে 1:30টার মধ্যে উঠোনের বাতি নিজে নিজেই কয়েকবার দপদপ করে নিভে যায়। উত্তর দিকের গাছটার নিচে সবসময় কুয়াশা একটু বেশিই থাকে। মাঝে মাঝে গভীর রাতে সেখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় কেউ পেছনে এসে দাঁড়িয়েছে। এরপর থেকে বাড়ির কেউ আর গভীর রাতে একা বাইরে যেতে চায় না। গ্রামের মানুষজনও জায়গাটা একটু এড়িয়ে চলে। আর মৌ, সে কখনো রাতের বেলা একা উঠোনে বের হয়নি, কারণ সেই রাতের কথা সে স্পষ্ট মনে করে রাখতে পারলেও এখনও মাঝে মাঝে ঘুমের মধ্যে সেই বিলাপ বকার মতন বকে। যাই হোক, এই ছিল ঘটনা। তখনই আমার পায়ের নিচের ছাদটা যেন তরল হয়ে গেল। আমি নড়াচড়া করার ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেললাম। তীব্র একটা পোড়া মাংসের গন্ধে বাতাসে সব অক্সিজেন কেড়ে নিচ্ছিল। আমি কোনো মতে চোখ তুলে দেওয়ালের দিকে তাকালাম এবং দেখলাম আমার নিজের ছায়াটা দেয়াল থেকে আলাদা হয়ে গেছে। সে কুচকুচে কালো ছায়াটা দেয়াল থেকে হেঁটে বেরিয়ে এসে আমার ঠিক সামনে দাঁড়ালো।
তার কোনো চোখ মুখ নেই, কিন্তু তার বুকের ভেতর থেকে একটা চেনা বিকৃত গলার আওয়াজ বের হচ্ছিল। সে ছাদ থেকে নিচের দিকে হাত ইশারা করে খিলখিল করে হেসে বলল, রাতের বেলা এই ছাদে কেউ আসে না রনি, কেননা যেই এই ছাদে আসে সে আর নিচে ফিরে যায় না। চল, এবার তোর নামার সময় হয়েছে। এই বল যখন বলল, তখনই আমার শরীরটা নিজে নিজেই ছাদের কার্নিশের দিকে এগিয়ে যেতে লাগলো। আমি মোহাম্মদ রনি আহমদ। এই ঘটনা ঘটেছে 2022 সালের ডিসেম্বর মাসের এক কনকন শীতের রাতে। তখন আমি কুষ্টিয়া শহরের চৌরহাস মোড়ের কাছে একটা 4 তলা ভাড়া বাড়ির 3 তলায় একা থাকতাম। সে বাড়িটা বেশ বড় এবং পুরানো ছিল, এবং বাড়ির চারপাশটায় বড় বড় মেহগনি গাছ থাকায় দিনের বেলাতেও কেমন যেন একটা অন্ধকার ভাব থাকতো। সেদিন ছিল শুক্রবার। ল্যাপটপে ফ্রিল্যান্সিংয়ের জন্য একটা ক্লায়েন্টের কাজ শেষ করতে করতে রাত প্রায় 2টা বেজে গেল। একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকায় চোখ দুটো জ্বালাপোড়া করছিল, আর মাথাটাও জ্যাম হয়েছিল। তাই আমি একটু ফ্রেশ বাতাস পাওয়ার আশায় আমি একটা ভারী জ্যাকেট গায়ে দিয়ে ঘরের চাবিটা নিয়ে ছাদের দিকে রওনা হলাম। আমাদের 4 তলার বাড়িটার ছাদটা ছিল আসলেই 3.5 তলার মতো। তো ছাদে ওঠার সেই ঘটা ছিল একদম অন্ধকার, কারণ ওখানে লাইটটা অনেক দিন ধরে নষ্ট। আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে ছাদের দিকে দের গোড়াটা খুললাম। তখন বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর কুয়াশায় চারপাশটা ঢেকে গেছে। হাত বাড়ালে কুয়াশার কোনাগুলো ছোঁয়া একদম হাতটায় ঢেকে যাচ্ছে। আমি যখন ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ালাম, পুরো শহর তখন নিঝুম। শুধু দূর থেকে কোনো একটা কুকুরের একটানা কান্নার আওয়াজ ভেসে আসছিল। আমি যখন ছাদের এক পাশ থেকে অন্য পাশে হাঁটছি, ঠিক তখনই হঠাৎ আমার মনে হলো যে সিঁড়ি ঘরের ছাদটার ওপর, যেটাকে আমরা 3.5 তলা বলি, কেউ একজন বসে আছে। আমি ফোনের আলোটা ওদিক তাক করলাম। আলোর বৃত্তে ধরা পড়ল একটা মানুষ। সে একটা চাদর গায়ে দিয়ে পুরো পা দুটো নিচের দিকে ঝুলিয়ে বসে আছে। আমি ভাবলাম হয়তো 4 তলার লোক আরিফ ভাই। তাই আমি একটু উচ্চস্বরে বললাম, আরিফ ভাই, এত রাতে ছাদে কি করেন? ঠান্ডা লাগবে তো, যান নিচে যান। কিন্তু সেখান থেকে কোনো উত্তর এলো না। লোকটা ওভাবেই স্থির হয়ে বসে রইল। তো কুয়াশার কারণে মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। আমি ভাবলাম উনি হয়তো কানে শোনেননি। তাই আমি সিঁড়ি ঘরের পাশের ছোট লোহার ময়টা বেয়ে ওপরে উঠে ওই 3.5 তলার ছাদটায় উঠে গেলাম। গাছে গিয়ে আমি লোকটার কাঁধে হাত দিতে যাব, ঠিক তখনই আমার পুরো শরীরটা জমে বরফ হয়ে গেল। আমি দেখলাম লোকটার চাদরের ভিতরে কোনো শরীর নেই। চাদরটা জাস্ট একটা শূন্য অবয়বের ওপর ঝুলে আছে। আর তার চেয়েও বড় ধাক্কাটা খেলাম যখন দেখলাম লোকটার পা দুটো ছাদের নিচের দিকে ঝুলছে না, তার পা দুটো উল্টো হয়ে উপরের দিকে, অর্থাৎ আকাশের দিকে সোজা হয়ে আছে। তো এমন দেখার পরে আমার ভয়ে হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। ডিসপ্লেতে ভেঙে ডিসপ্লেটা অন্ধকার হয়ে গেল চারপাশটা। তখন ঘড়িতে রাত 2:25। আমি অন্ধকারের মধ্যেই উল্টা পায়ে পিছিয়ে নিচে নেমে আসার চেষ্টা করলাম, কিন্তু তখনই ঘটল সেই ভয়াবহ ঘটনাটা, যা আমি একদম শুরুতেই বলেছিলাম।
আমার পায়ের নিচের ছাদটা যেন আমাকে টেনে ধরে রাখলো। আমার নিজের ছায়ার দেয়াল থেকে আলাদা হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। সেই কালো অবয়বের বুকের ভেতর থেকে একটা অমানসিক গমগমে আওয়াজ বের হচ্ছিল। সে বলছিল, চল চল, এবার তোর নামার সময় হয়েছে। তখন আমার হাত পা তো আমার নিয়ন্ত্রণে নেই। অদৃশ্য কোনো এক ব্যক্তি আমাকে টেনে ছাদের কার্নিশের দিকে নিয়ে যাচ্ছিল। আমি নিচে তাকিয়ে দেখলাম 4 তলার ওই উচ্চতা থেকে নিচে পড়লে বাঁচার কোনো সুযোগ নেই। কুয়াশার ভেতর থেকে নিচে কংক্রিটের রাস্তাটা যেন আমাকে ডাকছিল। আমি কার্নিশের একদম শেষ প্রান্তে চলে গেলাম। আমার একটা পা বাতাসের ওপর ঝুলে গেল। আমি মনে মনে শেষবারের মতো একবার আল্লাহু আকবার বলেছিলাম এবং আল্লাহু আকবার বলে চিৎকার দেওয়ার চেষ্টা করলাম। ঠিক তখনই অন্ধকারটা অলৌকিকভাবে আমার বন্ধ হয়ে যাওয়া গলাটা দিয়ে এক মৃদু আওয়াজ বের হলো। আর ঠিক সেই মুহূর্তেই নিচতলার ল্যান্ডলর্ড করিম সাহেব তার পোষা বিড়ালটা ছাদের দরজায় এসে একটা জোরে ডাক দিল মিউ করে, এবং ওই একটা পশুর আওয়াজ আর আল্লাহর নামের শক্তিতে চারপাশের সেই মেজাল বা বোয়া 1 সেকেন্ডে কেটে গেল এবং আমার পায়ের বাঁধন আলগা হতেই আমি ছাদের ভেতর থেকে আছড়ে পড়লাম। সামনের সেই কালো ছায়াটাও সঙ্গে সঙ্গেই কুয়াশার সাথে মিলিয়ে গেল। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে অন্ধকারের মধ্যে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে আসি। নিচের ঘরে ঢুকে দরজা জানালা সব লক করে দিয়ে সকাল হওয়া পর্যন্ত জায়নামাজে বসেই কাঁপছিলাম। পরদিন সকালেই আমি বাড়িওয়ালাকে নোটিশ না দিয়েই আমি সেই বাসাটা ছেড়ে দিই। পরে ওই এলাকার এক চায়ের দোকানের কথা সে প্রসঙ্গে জানতে পারে যে আমার ঘটনা ঠিক 1 বছর আগে একটা কুয়াশাচ্ছন্ন শীতের রাতে 4 তলার এক ছেলে মাঝরাতে ছাদে হাঁটতে গিয়ে একইভাবে ছাদ থেকে নিচে পড়ে মারা গিয়েছিল। পুলিশ এটাকে আত্মহত্যা বলে কেস ফাইল বলে সে কেস ফাইলটা বন্ধ করে দিলেও এলাকার মানুষ জানতো যে ওটা আসলে আত্মহত্যা ছিল না। 3.5 তলার ওই ছাদটায় আজও গভীর রাতে কেউ গেলে সে আর নিজের পায়ে নিচে নেমে আসতে পারে না, কেননা তার সাথেও ঠিক তেমন ঘটনাই ঘটে যা আমার সাথে ঘটেছিল। তো ভাইয়া, আজকের মতো এতটুকুই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এখানেই গুড নাইট।